আচ্ছা, ওকে। আই থিংক মেবি উই ক্যান স্টার্ট। আচ্ছা, তাহলে বেসিক্যালি আমরা প্রথমে একটা এই পাওয়ার অ্যাম্প্লিফায়ার একটা বেসিক কনসেপ্ট দিচ্ছিলাম যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারটার ক্ষেত্রে যেহেতু পাওয়ার ইজ হ্যান্ডেলিং, হ্যাঁ? হাই অ্যামাউন্ট অফ পাওয়ার ইজ হ্যান্ডেলিং। সো এই এই পাওয়ারটা আসলে আসবে কোথা থেকে, হ্যাঁ? এই পাওয়ারটাকে আমরা ডিসি সোর্স থেকে ইউজ করব। ওকে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো ইনপুটে পাওয়ার দিচ্ছি এসি বা ইনপুটে সিগন্যাল দিচ্ছি এসি এবং আউটপুট অলসো উই আর এক্সপেক্টিং দ্যাট আউটপুট উইল বি মাই এসি। তাহলে সেক্ষেত্রে ডিসি পাওয়ার কিভাবে এসি কে হেল্প করছে, হাউ ইট ইস প্রোডিউসিং দ্য সিগন্যাল, দ্যাট হোয়াট উই নিড টু নো। ওকে? তাহলে ওইটার খেয়াল রাখতে হবে। প্রথমত আমরা এই স্লাইডটাতে যেটা আছে, এই স্লাইডটাতে আসলে অ্যান্সার করতে চাচ্ছে যে why there are different types of the power amplifier, যে আমাদের এতগুলো ক্লাস অফ পাওয়ার অ্যাম্প্লিফায়ার কেন দরকার হচ্ছে? আমরা তো যেকোনো একটা ক্লাস অফ পাওয়ার অ্যাম্প্লিফায়ার দিলেই হইতো। আচ্ছা, such as তোমরা হয়তো প্রিভিয়াসলি এই বিভিন্ন রকম প্রজেক্টে অডিও অ্যাম্প্লিফায়ার হয়তো ইউজ করেছো এবং কোনো একটা স্মল সিগন্যাল যেটা হয়তো আস্তে করে সাউন্ডটা হচ্ছে সেটাকে কোনো একটা বড় স্পিকার দিয়ে তোমরা হয়তো দেখাচ্ছ যে বড় কোনো একটা স্পিকার দিয়ে দেখাচ্ছ যে না, সাউন্ডটা অ্যাম্প্লিফাই হচ্ছে, সাউন্ডটা বেড়ে যাচ্ছে। সাউন্ডটা বাড়ার জন্য তোমরা একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করেছো এবং নিজের অজান্তেই মনের ভিতরে চিন্তা করেছো, আচ্ছা এই সিগন্যালটা বোধহয় সেম সিগন্যালটা এরকম বড় হয়ে যাচ্ছে, কাইন্ড অফ দ্যাট। কিন্তু এইটা চিন্তা করো নাই যে লোড যেটা তুমি কনসিডার করেছো, এই লোডটা এই লোডটা যেটা ধরো আমার 50 ওয়াটের আমি একটা উফার অথবা 50 ওয়াটের আমি একটা স্পিকার, এই জিনিসগুলোতে আসলে 50 ওয়াট দেওয়ার মতো পাওয়ার সে কোথা থেকে পাচ্ছে এটা তোমরা হয়তো চিন্তা করোনি। হ্যাঁ? আচ্ছা। So that's what we are going to analyze that power amplifier here. Usually এখানে ক্লাস A, B, AB এবং C ডিফারেন্সিয়েট করা হয়েছে due to different types of arrangement, but main focusing point ছিল efficiency. প্রথমে রেগুলার যে ধরনের অ্যাম্প্লিফায়ার আমরা ডিজাইন করি সেগুলো 25% থেকে ম্যাক্সিমাম 50% পর্যন্ত ইজ পসিবল। এবং ক্লাস বি যেগুলো আছে দেখা যায় যে ক্লাস বি তে এসে আমার এফিসিয়েন্সি বেড়ে যায়। ক্লাস এ বি তে ইট ইজ অলসো সিমিলার টু দ্যাট ক্লাস বি। ক্লাস সি তে আসার পরে দেখা যায় যে উই অ্যাকচুয়ালি ক্যান ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি হায়ার দ্যান বিফোর। এর পরেও ক্লাস ডি, ই, এফ এই পর্যন্ত আমি নিজে ডিজাইন করেছি। These are all known as the switch mode amplifier. এগুলো যেগুলো আছে সুইচ মোড অ্যাম্প্লিফায়ার, ডিইএফ। এবি যেগুলো আছে এগুলো সুইচ মোড না আসলে। এগুলো যেমন এ যেটা আছে রেগুলার। সুইচ মোড বলতে বোঝাচ্ছে যে there is a JVS সুইচিং, একটা 0 ভোল্টের সুইচিং হবে যে ভোল্টেজ যখন থাকবে কারেন্ট তখন যাবে না। মাল্টিপল ট্রানজিস্টর, ওকে? তো এখানে যখন আমার ভোল্টেজ পাস করাচ্ছি কারেন্ট থাকছে না তখন ওই ক্ষেত্রে, হ্যাঁ? তো JVS সুইচিং হবে তখন। দ্যাটস a সুইচ মোড। এবং if I design that with a uh, with a with a MOSFET, okay, then আমি হয়তো MOSFET এর গেটটাকে ড্রাইভ করার জন্য ওই সুইচিং মোডকে চিন্তা করে নিব যে না, আমার ভোল্টেজ এবং কারেন্ট যেভাবে সুইচ হচ্ছে সেভাবে আমার গেটটা বায়াসিং এ বা গেটে সেটাকে আমরা কিভাবে গেটটাকে ড্রাইভ করছে, সামথিং লাইক দ্যাট। তোমাদের এই তোমাদের এই সিলেবাসে এই সুইচ মোড অ্যাম্প্লিফায়ার যেটা পাওয়ার অ্যাম্প্লিফায়ার এগুলোকে ইনক্লুড করেনি। সো ইউজুয়ালি আপ টু দ্যাট ক্লাস এ, এবি, এবি, ক্লাস এ, বি, এবি এন্ড সি এই কয়েকটাকে তোমরা তোমাদের বইয়ে পাবে। ইন ইউর বুক, ইউ উইল গেট ইট ইন। আমি বইটা আসলে কোথায় রেখেছি আমি খেয়াল নাই, এই জন্য দিতে পারিনি লাস্ট টাইম। এটা থেকে খুলতে হচ্ছে বারবার। এবং এখান থেকে ওই যে আমার এই যে এই বইটা তোমরা যেটা তোমাদের যেটা এই ডিভাইসের যে বইটা তোমরা পড়েছো, হ্যাঁ, এই বইটার দেখবে যে চ্যাপ্টার 12 এ তোমরা এই যে পাওয়ার অ্যাম্প্লিফায়ার সম্পর্কে পাবে। হুম? এবং এখানে ইন ডিটেইলস অনেক সুন্দর করে বলে দেওয়া আছে।
এবং এখানে যেটা দিয়েছে এখানে ওই যে তোমরা এই কয়েকটা এ বি এবং সি অ্যাম্পলিফায়ার সম্পর্কে এই চ্যাপ্টার গুলোতে উল্লেখ করে দেওয়া আছে। হ্যাঁ, তো তোমরা এই রিলেটেড আজকের ক্লাস রিলেটেড ইন ডিটেইলস যদি তোমাদের কোনো কিছু দরকার হয়, কোনো হেল্প দরকার হয়, ইউ উইল গেট ইট ফ্রম দিস বুক। এবং এখানেও কিছু কিছু এক্সাম্পল আছে দে অ্যাকচুয়ালি টুক ইট ফ্রম দ্যাট বুক। আচ্ছা, সো লেটস কাম ব্যাক টু দ্য ডিসকাশন এগেইন। সো আমি বলছিলাম যে আমাদের এই এফিসিয়েন্সি থেকে আমরা আসলে ক্লাসিফিকেশনে করি। এফিসিয়েন্সিতে দেখি যে আহ, আমাদের এই যখন ক্লাস বি এসি আচ্ছা এবি এবং সি এগুলোতে তাদের কিউ পয়েন্ট যেটা আছে এই কিউ পয়েন্ট গুলোকে আমরা আসলে ডিসি বায়াসিং করে একটা স্টেবল পজিশনে আনি এবং এটা দরকার। কেন? কারণ আমরা জানি যে অ্যাক্টিভ রিজিয়নে যদি আমার অ্যাম্পলিফায়ার না থাকে, অ্যাক্টিভ রিজিয়নে যদি না থাকে স্যাচুরেশন এবং কাট অফ এগুলো বাদ দিয়ে এই রিজিয়নটাতে যেটা থাকবে এই শেডেড রিজিয়ন, এই রিজিয়নে আমরা যেটা যদি অপারেটিং পয়েন্ট না রাখতে পারি তাহলে হোয়াট এভার দ্য ডিজাইন উই উইল অবটেইন এই ডিজাইনটাতে আমার অ্যাম্পলিফিকেশনটা স্টেবল থাকবে না। অর্থাৎ কোনো একটা জায়গায় হয়তো প্রথমে অ্যাম্পলিফাই করেছে, ওকে, এর পরেই দেখা যাবে যে উইদিন 2 or 3 সেকেন্ডেই দেখা যাবে যে এটা ড্যাম্পিং হয়ে গেছে বা পরে আর হচ্ছে না। ওকে, সো দ্যাটস দ্য ইনস্টেবিলিটি। তাহলে আমরা যেমন প্রত্যেকবারই অ্যাম্পলিফায়ার যখনই পড়েছি, ফিডব্যাক যখনই পড়েছি, স্টেবিলিটি নিয়ে আমরা খুব কনসার্ন ছিলাম। কারণ স্টেবিলিটি যদি না থাকে মাই ও এন্টায়ার সার্কিট অ্যাকচুয়ালি ফলস ইনটু জিরো। তোমার এটা কাজ করবে না। দেখবা যে প্রথমে একটু কাজ করছে বাট এরপরে কাজ করতেছে না। দ্য পয়েন্ট ইজ আমাদের এই কিউ পয়েন্টটাকে অ্যানালাইজ করে এটা এই জায়গায় রাখতে হয়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আমরা এসি বায়াসিং এর সময় ডিসি বায়াসিং আগে নিয়ে আসি। ওকে, পাওয়ার অ্যাম্পলিফাই করতেছি এসি, কিন্তু এসিটাকে আগে কিভাবে যাবে না যাবে তার আগে চিন্তা করি যে ডিসি অ্যানালাইসিসটা কেমন হবে। এবং দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এই জন্য এই যে মাত্র কিছুক্ষণ আগে বলছিলাম যে পাওয়ার অ্যাম্পলিফায়ারে যে আমরা এক্সট্রা পাওয়ারটা যে সে আসলে ড্র করে, okay, from the op-amp we saw that the load is drawing from the output side. Also from the BJT we also saw that the load is actually drawing the current from the output side, from the DC side. তাহলে এই ডিসি অ্যানালাইসিস এর কিউ পয়েন্ট তখন আসলে ডিসাইড করে দেয় যে আমি অ্যাকর্ডিং টু দ্য এসি কি পরিমাণ সুইং হলে এসির যে চেঞ্জ হবে এই চেঞ্জ অনুযায়ী আমার কালেক্টর কারেন্টের আসলে কি পরিমাণ ইনক্রিজ হবে অর ডিক্রিজ হবে। দ্যাটস এ ভেরি পাওয়ারফুল থিং আই এম সেইং রাইট নাও। যে আমরা এই ইনপুটে ভি ইন যেটা হবে, ভি ইনটা যেভাবে সুইং হবে এটা ডিপেন্ড করবে আমি অপারেটিং পয়েন্ট কোথায় সেট করেছি। অপারেটিং পয়েন্ট যেভাবে সেট করছি অ্যাকর্ডিং টু দ্য অপারেটিং পয়েন্ট মাই আউটপুট ভোল্টেজ, এটা যেহেতু ভোল্টেজ দিয়ে বলছি, ভোল্টেজ উইল বি সুইঙ্গিং এট দ্যাট টাইম। ওকে, তার মানে ধরো যে আমি যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট নিয়েছি সে দিস ওয়ান, তাহলে এইখানে আমি ইনপুট দিয়েছি এখানে ভিআই। বিফোর দ্যাট আই মাস্ট মেক শিওর যে আমার যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টর ইজ ওয়ার্কিং ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কিউ পয়েন্ট। এখন যদি অ্যাপ্রোপ্রিয়েট কিউ পয়েন্ট আমি এখানে আঁকলাম এবং বললাম যে অ্যাপ্রোপ্রিয়েট কিউ পয়েন্টটা এখানে আছে, কিউ পয়েন্ট ইজ দিস ওয়ান, অ্যাপ্রোপ্রিয়েট কিউ পয়েন্ট এখানে আছে, তাহলে এবার আমি বেস সাইডে যে ইনক্রিজ, কারণ এই কারেন্টটা কোথায় যাচ্ছে বেজে যাচ্ছে, তাহলে বেজে ও আসলে যেভাবে ইনক্রিজ করবে তাহলে বেজের জন্য আমি সুইং রাখলাম যে না বেজ ইজ সুইঙ্গিং। তাহলে বেজ যদি ইনক্রিজ করে তাহলে বেজের সাথে সাথে আমি জানি যে কালেক্টর কারেন্টও কি করবে ইনক্রিজ করবে। কেন? কারণ এই যে বিজেটি দেওয়া আছে তার ওয়ান অফ দ্য প্রপার্টি ইজ দ্য কারেন্ট গেইন। তাহলে বেজ যেটা এইভাবে ইনক্রিজ করবে আমার বেস কারেন্ট যেভাবে ইনক্রিজ করবে কালেক্টর কারেন্ট এইভাবে ইনক্রিজ করবে। তার মানে ইনপুট সাইডে এটা কিন্তু ভি ইন নিয়েছি, ভি ইনটাকে আমরা যেভাবে ইনক্রিজ করাচ্ছি কালেক্টর কারেন্টও এখন কি করছে ওই অনুযায়ী ইনক্রিজ করছে। সো আমি যদি এখানে একটা অপশন রাখি যে দিস ইজ দ্য আই ম্যাক্স এবং আই মিন আমার অ্যাক্টিভ রিজনে কতটুকু অপারেট করছে, তাহলে আমি এখান থেকে এই এই লাইন থেকে এইখানে পাবো আমি আই ম্যাক্স, আর এই যে নিচে যেখানে পাচ্ছি সেখানে পাবো আমি আই মিন। তার মানে আমার এইখান থেকে এই পর্যন্ত আমার কি করতে পারে কালেক্টর কারেন্ট এটা সুইং করতে পারে। যদি আমার কিউ স্যার পয়েন্টে না থাকে, ইয়েস স্যার, স্যার এইখানে হচ্ছে ভিনে আমার যতটুকু সুইং হবে হ্যাঁ ওইটার প্রপোর্শন অনুযায়ী হচ্ছে বিটা টাইমস সুইং কি হচ্ছে আপনার কালেক্টর কারেন্টে হবে। রাইট। এবং এটা কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে না, কারণ আমি যেটা বিটা টাইম তুমি আইসি নিচ্ছ এটা কি হ্যাঁ এটা হচ্ছে এটা ডিসি ভ্যালু হ্যাঁ নিচ্ছ।
কিন্তু আমরা ভ্যারি কিন্তু করবে। এখানে আইবি বি যতবার চেঞ্জ হচ্ছে ততবারই কিন্তু আমরা কালেক্টর চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কারেক্ট? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি? ভেরি গুড। তার মানে এইভাবে কিন্তু আমরা তখন আসলে সুইংটা হচ্ছে, এবং দ্যাট ইজ হাউ ইউর পাওয়ার ইজ অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফাইং। তুমি এখানে দিয়েছো কম পাওয়ার, এখানে দিয়েছো হয়তো 10 মিলি ওয়াট একটা সিগন্যাল, কিন্তু এটা তুমি যখন এই আইসি কারেন্ট যখন আমি ক্যালকুলেট করতে পারছি, ভিসিসি ক্যালকুলেট করতে পারছি, তখন আমি বুঝতে পারছি যে ভিসিসি ক্যালকুলেট করছি এই জন্য যে আসলে কি পরিমাণ ভোল্টেজ আমি এখানে দিব সিস্টেমে, যেটা আমার লোডের ক্ষেত্রে আমার এফেক্ট আসবে। এট দ্য সেম টাইম এই সোর্স থেকে আসলে কি পরিমাণ কারেন্ট আমরা এখানে মানে সেন্ড করতে পারবো। ওকে, ক্লিয়ার হলো কিনা দেখো, আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা? আচ্ছা, তার মানে সরাসরি আমি কিন্তু ডিসি কারেন্ট নিচ্ছি না, আমরা নিচ্ছি এই যে এর ক্যাপাবিলিটি অনুযায়ী। আচ্ছা, ক্যাপাবিলিটি যেহেতু আসলো, একটা প্রশ্ন দেখাই তোমাকে। ধরো যে এখানে আমি ভিসিসি নিয়েছি 12 ভোল্টেজ, ওকে, আর এমন একটা লোড এখানে ইউজ করেছি যেই লোডটা আমার হয়তো 5 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট তার দরকার, 5 অ্যাম্পিয়ার কারেন্ট সে ড্র করতেছে, ওকে। তাহলে সোর্স যেটা নিয়েছে, এই যে সোর্স যেটা, এইখানে আমি একটা ডিসি সে কতটুকু পাওয়ার প্রোভাইড করতে পারছে তার আমরা একটা ক্যালকুলেশন নেই। ক্যালকুলেশনটা কিভাবে নিব? ভেরি সিম্পল। আমি 12 ভোল্ট নিব, মাল্টিপ্লাই করব যে কি পরিমাণ কারেন্ট এই লোডটা কানেক্ট করার সাথে সাথে আমার সে ড্র করা শুরু করছে। লোড যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার কারেন্টের মান কি হবে? চেঞ্জ হয়ে যাবে। গট ইট? রাইট অর নট? আমি যদি লোডটা চেঞ্জ করি, একটা ফ্যানের জায়গায় এখানে যে আরসি লোড দেখাচ্ছে, এই জায়গায় যে আমি একটা ফ্যান নেই, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করতেছে। আমি যদি একটা লাইট নেই, ধরো 1 মিলি অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার কারেন্ট, ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করতেছে, ওকে। আচ্ছা, তাইলে এখানে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট সে ড্র করে একটা লোড, তার মানে এখানে কিন্তু 60 ওয়াটের আমি একটা লোডকে কানেক্ট করাতে চাচ্ছি, ওকে, কানেক্ট করাতে চাচ্ছি। আমার জানতে হবে এই ট্রানজিস্টর যেটা ইউজ করছে, এই ট্রানজিস্টর আমার এই 60 ওয়াটের বেশি সে আসলে এই পাওয়ার হ্যান্ডেল করতে পারছে কিনা, এই কারেন্ট যেটা আছে আইসি কারেন্ট, এটাকে সে অ্যালাউ করবে কিনা মোর দ্যান 60 ওয়াট। তার মানে তুমি যদি একটা মডেল নাও, সে ফর এন এক্সাম্পল IRF 540, ওকে, তাহলে এই ট্রানজিস্টরটাকে দিয়ে, এইটা মসফেট আসলে, ধরো অন্য একটা যদি, আচ্ছা যাই হোক এই মোমেন্টে মনে পড়ছে না, ধরো তুমি টিও না, টিও BC 547। আচ্ছা ধরো একটা, তাহলে ওইটা যদি নাও, দ্যাট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু হ্যান্ডেল দ্য পাওয়ার অফ 75 ওয়াট। তাহলে তখন তুমি বুঝবা যে আচ্ছা, আমি যদি 12 ভোল্টেজ দেই তাহলে এটা কাজ করবে। কিন্তু সমস্যা আছে কি, যদি এটা ব্যাটারিতে দেই তাহলে খুব তাড়াতাড়ি ড্র করে ফেলবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, ওকে। আচ্ছা, নট অনলি দ্যাট, আমরা এখানে ক্যাপাবিলিটি পিডিসি একরকম, আর এই যে ডিজাইন অনুযায়ী আমার পিএসি কতটুকু হবে, ওই পিএসি আমরা ক্যালকুলেট করার পরে এই দুইটা থেকে মাইনাস করলে আমরা তখন একটা পাবো পি অফ লস, পি অফ ডি, যেটা আমরা পি অফ ডিসি মাইনাস পি অফ এসি, হ্যাঁ একটু পরে আছে এগুলো দেখবা। তাহলে ওখানে তখন আর হিসাব করতে হয় যে আমরা কি পরিমাণ পাওয়ার এখানে লস হচ্ছে। ওই লস অনুযায়ী আসলে আমাদের চিন্তা করতে হয় যে আমরা অ্যাকর্ডিং টু দ্যাট লস আমরা এখানে হিট সিঙ্ক ইউজ করবো কিনা, কারণ হিট সিঙ্কের কোনো কিছু এখানে নাই, তোমাদের বইও নাই, তোমাদের স্লাইডেও নাই। So, আমরা যেটা করি আসলে হিট সিঙ্কের এখানে ইউজ করি। দেখো আমি আলাদা করে একটা স্লাইড দিয়েছি, ওকে, আলাদা করে একটা স্লাইড দিয়েছি যেখানে তোমাদের হিটের একটা পরিমাপ দেওয়া আছে, দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে এফিসিয়েন্সি যেটা দিচ্ছি, এই এফিসিয়েন্সি অনুযায়ী বা এই যে ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদের এই দুইটা জিনিস এখানে দিয়েছে, একটা হচ্ছে যে লিনিয়ারিটি আর একটা হচ্ছে হিট। এই জিনিসগুলোকে ঠিক রেখে আমরা আসলে ডিজাইন করি, একটু পরে আসতেছি, এটাকে শেষ করি এখানে। তার মানে এখানে ওই যে অ্যাকর্ডিং টু দ্য মডেল যেটা ইউজ করবো, ওই মডেলটাকে আগে আমরা দেখে নিব যে এইটাকে ওই পরিমাণ সুইচিং ক্যাপাবিলিটি আছে কিনা। আচ্ছা, ধরো যে তোমার এখানে একটা লোড, এই লোডের আমার ধরো যে সাপ্লাই আছে ধরো 30 ভোল্টেজ আছে, ওকে, 30 ভোল্টেজ অ্যাভেলেবেল আছে, তুমি নিতে পারবা চাইলে। এখন 30 ভোল্টেজের জন্য তুমি এইখানে এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট যেটা এখানে ড্র করতেছে, তাহলে তুমি এখানে সোর্সে কি 30 ভোল্টেজ দিবা না 12 ভোল্টেজ দিবা? এইটারও কিছুক্ষণ পরে তুমি অ্যান্সার পাবা যে আমি কোনটা দিব আসলে এখানে, যে আমি 30 ভোল্টেজ দিব নাকি এখানে 12 ভোল্টেজ বলতেছে 12 ভোল্টেজ ডিজাইন করব, কোনটা দিব, ইউ উইল সি দ্যাট।
আগে আমরা এই স্লাইডগুলো একটু শেষ করে আসি যে ক্লাসিফিকেশনে আমরা আসলে কি কি জিনিস দেখি। আচ্ছা এখানে দেখো, এখানে বলছে যে অ্যাঙ্গেল অফ কন্ডাকশন। তার মানে আমার ক্লাস এ তে যে অ্যারেঞ্জমেন্ট রাখা হয় তাতে করে একটা ফুল সুইং আমরা এখানে ক্যালকুলেট করি এবং আউটপুটে আশা করি যে এ ফুল সুইং উইল বি কামিং। তার মানে 360 ডিগ্রি সে অ্যাঙ্গেল অফ কন্ডাকশন বলছে অলওয়েজ আমার যে ট্রানজিস্টরটা থাকবে সেই ট্রানজিস্টরটা 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত কার ইনপুটের 0 থেকে 360 পর্যন্ত সে কি করবে কন্ডাক্টিং হয়ে থাকবে, অন হয়ে থাকবে। ক্লাস বি তে বলছে যে 180 ডিগ্রি পর্যন্ত সে কন্ডাক্টিং থাকবে। তার মানে ফুল সুইং এর সে হাফ অফ দ্য সুইং সে কাজ করবে আর বাকি হাফ অফ দ্য সুইং সে বসে থাকবে। তার মানে সে উইল বি অ্যাক্টিং লাইক দ্যাট, যে হাফ বাকি হাফ বন্ধ, এরপর আবার হাফ। আচ্ছা এটা কিন্তু একটা ট্রানজিস্টরের কথা বলছে যে আমি ক্লাস বি তে যদি একটা ট্রানজিস্টর ইউজ করি তাহলে 180 ডিগ্রি পসিবল। দ্যাটস ওয়াই ক্লাস বি তে ইউ উইল সি দ্যাট ইন দিস স্লাইড দেয়ার ইজ এ ডিজাইন উইথ আ পুশ পুল অ্যাম্পলিফায়ার, যেখানে আমরা দুইটা আলাদা আলাদা করে ট্রানজিস্টর ইউজ করি, যেখানে দুইটা হাফ সাইকেল দুইটা ট্রানজিস্টর দিয়ে আলাদা আলাদা টাইমে, অর্থাৎ একটা দিয়ে পজিটিভ হাফ সাইকেল পাঠাই আর একটা দিয়ে নেগেটিভ হাফ সাইকেল পাঠাই, এন্ড দ্য ফুল অ্যাম্পলিফিকেশন ইজ অ্যারাইভড। তাহলে দুইটার ক্ষেত্রে তখন 180 ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেল অফ কন্ডাকশন থাকে। ওকে, ক্লাস এ বি যেটা আছে দ্যাট অ্যাকচুয়ালি অপারেটস ইন বিটুইন দ্য ক্লাস এ এবং ক্লাস বি অপারেটিং পয়েন্ট। সো ইউজুয়ালি কন্ডাকশন বলার আগে আমার বলা উচিত যে এরা আসলে যেখানে অপারেটিং করে এই অপারেটিং পয়েন্টটা থাকে আসলে এই এ আর বি এর মাঝখানে। তুমি যদি দেখো যে কোথাও যে ক্লাস এ তুমি কোথাও ডিজাইন করছো, ফ্রম দ্য ডিজাইন ভ্যালু তোমার কিউ পয়েন্টটা অনেক বেশি উপরে উঠে যাচ্ছে। ওকে, উপরে উঠে যাচ্ছে বলতে বোঝাচ্ছি যে লোড লাইনের অ্যানালাইসিসে দ্য বেস্ট ওয়ে ইজ টেক দ্য কিউ পয়েন্ট অ্যাট ভিসিসি বাই 2। ওকে, এটা অঘোষিত রুল যে আমরা যেটা ম্যাক্সিমাম ভিসি পাবো এর যদি অর্ধেকে তুমি ইয়ে করতে পারো তাহলে দ্যাট উইল বি দ্য বেস্ট। কেন, এই কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে এসি অ্যাপ্লিকেশনে আমাদের এই যে ফুল সুইং ইজ দেয়ার, আইবি কারেন্টের যে চেঞ্জ হয়, আইসি কারেন্টের যে চেঞ্জ আমরা নিচ্ছি এট দ্য আউটপুট, ওই অনুযায়ী আমার এখানে ফুল সুইং দ্যাট উই আর এক্সপেক্টিং। সো ফুল সুইং এর ক্ষেত্রে আমরা চাচ্ছি যেন কোনো রকম ডিস্টর্টেড না হয়, অর্থাৎ আমরা এই ক্লাস এ অ্যাম্পলিফায়ারে যেটা আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল অফ কন্ডাকশন নিয়েছি সেখানে কোনো রকম ডিস্টরশন আমরা আশা করি না। বাট যখন আমরা 180 ডিগ্রি নিয়েছি তখন আমি বুঝতে পারছি যে একটা পোর্শন 180 ডিগ্রি ইজ মাই ডিস্টর্টেড। আর যখন আমি দেখতেছি যে এনিথিং, যখন আমি দেখতে পাচ্ছি যে ক্লাস এ বি হবে তাহলে ওখানেও কি হবে, কিছুটা ডিস্টর্টেড হবে। বাট এখানে যেমন ফুল একটা পোর্শন মানে নট মানে একেবারেই নাই, এখানে হয়তো কিছুটা পজিটিভ হাফ সাইকেল থেকে কিছুটা নেগেটিভ হাফ সাইকেল থেকে কি করবে কাট করবে ডিপেন্ডিং অন দ্য কিউ পয়েন্ট। আচ্ছা একটু স্পিকারটা কেউ কমাও, কেউ হয়তো জানাতে চাচ্ছে যে সে খুব সিচুয়েশনে আছে। আচ্ছা ক্লাস সি তে যেটা হবে, ক্লাস সি তে আসলে আমরা এই কিউ পয়েন্টটা ডিজাইন করি না। We actually do not do any kind of Q point analysis. That's why we actually do not bother with where the Q point is. Class C এর যেটা আছে that's a completely different from the class A and AB or B. That's why class C তে আমাদের টিউনিংটা হয় ডিফারেন্টলি। সেখানে L এবং C একটা টিউন একটা ট্যাঙ্ক সার্কিট থাকে। Through that tank circuit, through that tune component, LC component, সেখান থেকে আমরা এটাকে অপারেটিং করি। ওকে, সো উই ডোন্ট নিড দ্যাট থিং। আচ্ছা তার মানে আমি যেটা ডিস্টর্টেড কথা বলছিলাম কিউ পয়েন্টের সাপেক্ষে সুইং এর কথা বলছিলাম, এখানে যদি আমাদের ফুল সুইং ইজ অ্যাভেলেবল সেখানে আমরা বুঝতে পারি যে আমাদের ডিউটি সাইকেল এখানে 100%। ডিউটি সাইকেল ইজ নাথিং বাট ইয়োর TH ডিভাইডেড বাই T, মানে একটা টোটাল টাইম পিরিয়ডের ভিতরে কতক্ষণ সে কন্ডাক্টিং অবস্থায় আছে। দ্যাট মিনস ডিউরিং দ্য ক্লাস A amplifier this one is fully conducting, 100% is conducting. So always আমার কি আছে, ট্রানজিস্টর অন আছে। যখন আমি ক্লাস বি তে আসি তখন আমি বুঝতে পারছি ডিউটি সাইকেল এখন কি 50%। এখান থেকে তুমি বুঝতে পারবা যে আমি যদি একটা ট্রানজিস্টর, তাহলে ট্রানজিস্টর ডিউটি সাইকেল 50%, তার মানে সে টোটাল টাইম পিরিয়ডের হাফ অফ দ্য টাইম কি আছে, অন আছে, বাকি হাফ অফ আছে। ফ্রম দিস ক্লাস এ বি তে আমরা বললাম যে ক্লাস এ বি তে সুইংটা এমন ভাবে হয় যে পজিটিভ পোর্শন থেকে কিছু কাট করে, নেগেটিভ পোর্শন থেকে কিছু কাট করে। দ্যাটস ওয়াই ডিউটি সাইকেলটা বোথ সাইড থেকে আসে। ওকে, তার মানে আমার পজিটিভ হাফ সাইকেলে কিছুটা কন্ডাক্টিং থাকে, নেগেটিভ হাফ সাইকেল যখন যাব সেখানেও কিছুটা কন্ডাক্টিং অবস্থা থাকে। সো এই জন্য আমার এটা 50% বেশি থাকে। ওকে, এন্ড 100% কম থাকে।
ওকে, যেহেতু কাট করছে কিছুটা ডিস্টর্টেড হচ্ছে। আর যখন আমরা এই ক্লাস সি অ্যাম্পলিফায়ার নিচ্ছি, ওই ক্ষেত্রে এলসি প্যারামিটার দিয়ে যখন করছি, অপারেটিং করছি, সেই মোমেন্টে ডিউটি সাইকেল সাপোজ টু বি বিলো 50%, কখনোই এটা 50% আসে না, 50% এর নিচে আসে। আচ্ছা, সো এই জিনিসগুলোকে এইখানে যেভাবে বলা আছে, হ্যাঁ, এখানে এত কিছু এইভাবে দেখে তোমরা আম এইজন্য এইটাকে এইখানে আলাদা একটা ওভারভিউ করে দিয়েছি, যেখানে হয়তো কিছুটা লিখে দিয়েছি যে কিভাবে অপারেশন হচ্ছে, এফিসিয়েন্সি। এখন যদি তুমি এটা রিড করো, তাহলে তোমার ওই আগের যে স্লাইডটা আছে এটা পড়তে সুবিধা হবে। এবং এখানে ওই যে কিউ পয়েন্টের যে অ্যানালাইসিসটা, এটা এখানে আলাদা করে বলে দিয়েছি। কিউ পয়েন্ট যে সরে যাচ্ছে ভিন্ন ভিন্ন কেসে, ওইটা আলাদা করে বলে দিয়েছি। এবং এইখানে ওই লোড লাইনের কিউ পয়েন্টটা কিভাবে কোনটা কোন জায়গায় থাকে, হ্যাঁ, ক্লাস এ তে কোথায় থাকে, বি তে কোথায় থাকে, হ্যাঁ, সি তে কোথায় থাকে, ডি তে কোথায় থাকে, ই তে, এফ এ কোথায় থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিউ পয়েন্টের অ্যানালাইসিস গুলো আলাদা করে অ্যাকর্ডিং টু দ্য সুইং, যে আউটপুট সুইংটা কেমন হচ্ছে, ওই যে ডিস্টর্টেড হচ্ছে বলছিলাম, তাহলে ডিস্টর্টেডটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, আমরা কতটুকু পোর্শনের ভিতরে একটা ডিস্টর্টেড পাচ্ছি। যেমন এখানে এইভাবে তোমরা হিসাব করবা যে একটা ফুল সাইকেল, এইভাবে হিসাব করবা যে একটা ফুল সাইকেল আমরা এটা কোথায়, সরি, এটা কন্ট্রোল জেড দিলে হয় না, এভাবে ফুল সাইকেল স্কেল করে নিবা, তাহলে তুমি বুঝবা যে না আমার কতটুকু ডিস্টর্টেড হচ্ছে। হ্যাঁ, এই একটা ফুল সাইকেল করে নিবা, তাহলে তখন তুমি বুঝবা যে আমার ডিস্টর্টেড হচ্ছে কিরকম ভাবে। আর ক্লাস ডি থেকে যেগুলো আছে, এই যে এগুলো দেখো সুইচিং মোড অ্যাম্পলিফায়ার, সো দিস আর সুইচিং মোড। তাহলে সুইচিং মোডে তখন উল্লেখ করে দিচ্ছে যে ক্লাস ডিটা ইজ ভেরি সিম্পল এবং হাই পাওয়ার আমরা হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি আছে, হ্যাঁ, ভেরি হাই এফিসিয়েন্সি আছে, ভেরি লো হিট, দ্যাটস ওয়াই ক্লাস ডি ইজ সুইটেবল ইন মেনি কেসেস। ওকে, আচ্ছা, আর ক্লাস ই যেটা আছে দ্যাটস অলসো ভেরি এফিশিয়েন্ট, যেগুলো এই যে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফারে আমরা ইউজ করেছিলাম, আমি আমার পিএইচডি করেছি ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফারে। So from there, I had to use the class E. Also, a class F is there. F is also. এখানে আমাদের যেটা দরকার হয় যে JVS টা আমাদের অ্যাক্টিভেট করতে হয়। JVS টা বলতে বোঝাচ্ছিলাম যে 0 ভোল্টেজ সুইচিং। তোমরা যদি এখানে কারেন্টের এটা দেওয়া নাই, যদি থাকতো তাহলে বুঝতে পারতা যে যখন আমাদের ভোল্টেজ সুইচিং হচ্ছে, ভোল্টেজটা হয়তো ইনক্রিজ করছে, ওই মোমেন্টে আমি চাচ্ছি যে আমার কারেন্টটা 0 থাকবে, হ্যাঁ, ওই মোমেন্টে কারেন্টটা আবার যখন যে মোমেন্টে ভোল্টেজ 0 আছে, ওই মোমেন্টে আমি চাচ্ছি যে আমার কারেন্টটা অ্যাক্টিভেট হোক, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। সো এখন তোমার দরকার নেই আপাতত JVS এর। ইফ ইউ ইন্টারেস্টেড মেবি ইউ ক্যান। সো এফিসিয়েন্সি ক্ষেত্রে আহ, তখন খুব হাই এফিসিয়েন্সি আসে। আচ্ছা, লেটস কাম ব্যাক টু আওয়ার ডিটেইলস। এইখানে তোমরা দেখবে যে সাম অফ দ্য কি ফিচার্স আর দেয়ার। One of the key feature that I brought in this slide is the linearity. Linearity যদি তুমি কনসিডার করো, দেখবে যে ক্লাস এ তে তোমার দ্যাটস অ্যান এক্সেলেন্ট লিনিয়ারিটি। হ্যাঁ, আচ্ছা, লিনিয়ারিটি কি জিনিস, কে বলবে আমাকে? লিনিয়ারিটি কি জিনিস? স্যার, হ্যাঁ, ইনপুট অ্যান্ড আউটপুট প্রপোর্শনাল সেম লিনিয়ারিটি। তাই না? দ্যাটস দ্য লিনিয়ারিটি। তার মানে আমরা যেটা যেটা ইনপুটে এইমাত্র বলছিলাম যে আইসি কারেন্ট যেভাবে সুইং চাচ্ছি, ওকে, তাহলে ওইটা আমার আউটপুট কারেন্টে যেভাবে এটাকে চেঞ্জ করছে, ওকে, তাহলে ওই প্রপোর্শনটা যেন আমার এক্সেলেন্ট থাকে। তার মানে এখানে তো ফুল 30 মানে আমার ফুল কন্ডাক্টিং হচ্ছে, তাহলে ফুল কন্ডাক্টিং 360 ডিগ্রি কন্ডাকশন, তাহলে আমার ফুল কন্ডাকশনে যেন এটা কি থাকে, আউটপুট সিগন্যালটা মানে টোটালি লিনিয়ার থাকে। দ্যাটস ওয়াই দ্যাট অ্যাকচুয়ালি ব্রট ইজ দ্য গুড লিনিয়ারিটি। যখনই ডিস্টর্টেড হওয়া শুরু করলো, তখন আমরা বলতেছি যে না, তাহলে তো এখানে ডিস্টর্টেড হচ্ছে। তার মানে যখন আরো ডিস্টর্টেড হচ্ছে, হ্যাঁ, যখন আমরা ক্লাস বি তে নিয়েছি তার 180 ডিগ্রি কন্ডাকশন, তাহলে ডিস্টরশন ওয়াজ মাচ মোর হায়ার, তখন আমরা বুঝতে পারছি যে না, এখানে লিনিয়ারিটি আসতেছে না, ক্রসওভার ডিস্টরশন ইজ প্রেজেন্ট। আর যখন আমি নিচ্ছি যে ক্লাস সি, তখন বুঝবো যে না, এটা অনেক হাইলি ডিস্টর্টেড। তাহলে ক্লাস সি তে আমার এফিসিয়েন্সি হাই, ওকে, বাট আমার এই ডিস্টর্টেড পোর্শন ইজ দেয়ার। দ্যাট ইজ ওয়াই যখন আমরা এই যে ক্লাস সি ডিজাইন করি, তখন সাধারণত আমাদের এই অন্যান্য অনেক ফিচার থাকে, যেমন লো হিট থাকে, হাই এফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, আমাদের ধরো যে আরএফ ডিজাইন করতে পারি। আরএফ মানে যে রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা ডিজাইন করতে পারি, দ্যাট মিনস সুইচিং ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই। কিন্তু আমরা যখন কিন্তু আমাদের ওই লিনিয়ারিটিটা তখন ব্রেক করে, দেখা যায় যে প্রায় ডিস্টর্টেড হয়ে যায়। সাউন্ড সিস্টেমের ভিতরে নয়েজ আসলে দেখা যাবে যে কোনোভাবে আমাদের বায়াস পয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পারে এবং ভেরি সাডেনলি তুমি হয়তো মানে ফ্লিকারই পাবা।
মানে তুমি যদি স্পিকার দাও দেখবে যদি ঝি 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 এরকম 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 সাউন্ড আসবে, হ্যাঁ, বা এরকম নয়েজ আসতে থাকবে, হ্যাঁ, সাউন্ড করতে থাকবে। তো দ্যাটস ওয়াই আমাদের ওই মোমেন্টে তখন ক্লাস সি থেকে ক্লাস এ তে আসতে হয়। এবং এতে এসে তখন এতেও আরেক রকম ২ টা টাইপ অফ ক্লাস এ আছে। একটা হচ্ছে সরাসরি ডিসি পয়েন্ট, যেটা কখনোই ইউজ করে না। সেটা তোমরা ল্যাবে করো, হ্যাঁ, অ্যাম্প্লিফায়ার। আর আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে যে ওই যে ট্রান্সফর্মার কাপল সিরিজ ফেড ক্লাসে, হ্যাঁ, এইটা সব জায়গায় ইউজ করে। তখন আমরা ট্রান্সফর্মার কাপল করে আমরা, কারণ ট্রান্সফর্মার কাপল করলে যেটা একটা সুবিধা আছে, ইউল সি দ্যাট। ওইজন্য আমরা তখন ক্লাস সি থেকে ক্লাস এ তে নেমে আসি। যদি এরকম কোনো ডিস্টরে থাকে ওখানে করার চেষ্টা করি। হ্যাঁ? দ্যাটস ওয়াই মেনি টাইপ অফ অডিও অ্যাম্প্লিফায়ার ইউ উইল সি যেগুলো কিনা ডিজাইন করা হয় উইথ দ্য ক্লাস এ। ওকে? মোস্টলি। এবং ক্লাস এবি অলসো। ক্লাস এবি তে সুবিধা আছে। কারণ ওই যে হিটটাকে মডারেটলি আমরা সহ্য করতে পারি। কিন্তু অলসো হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, এফিসিয়েন্সি ইস গুড। হ্যাঁ? দ্যাটস ওয়াই এই ক্লাস এ আর ক্লাস এবি এর ভিতরে আমরা ডিজাইন করি তোমাদের অডিও অ্যাম্প্লিফায়ার। জেনে রেখো। কারণ তোমাদের মানে অনেক ক্ষেত্রে অডিও অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে হবে। ওকে? এবং হাই পাওয়ার অডিও অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে হবে। তখন দিস ইস দ্য ভেরি সিম্পল, মানে ভেরি সিম্পল কনস্ট্রাকশন, হ্যাঁ? যে উইথ দ্য ক্লাস এ আর এবি। অ্যান্ড দেন ওই সময় তোমরা দেখবে এফিসিয়েন্সি হয়তো হাই পাবে। হ্যাঁ? তোমরা ইয়ে পাবে। আচ্ছা। আরেকটা জিনিস বলি, দেখো ক্লাসের জিনিসপত্র শুরু করার আগে এত কিছু বলছি, এগুলা তোমরা তোমাদের মনে রাখার জন্য আসলে। Also to try to make you understand হিট যেটা আছে, হিট সম্পর্কে বলে নাই বুঝছো কোথাও। হিট সম্পর্কে তোমাদের বলি। হিটটা তোমরা যদি কোনো একটা ডাটা শিট নাও, কোনো একটা আইসির, ওই যে মাত্র দেখাইলাম যে আমাদের আইসি পাওয়ার কতটুকু হ্যান্ডেল করবে আউটপুটে, ওইটার উপর চিন্তা করে আমাদের আইসি সিলেকশন করতে হয়। যে ওই যে তোমরা যে বললে ধরো 2SC কোনো একটা বা IGBT দিয়ে, এখানে যেটা বিজেটি দেখাচ্ছে, বি কেয়ারফুল, দিস ইজ নট দ্য বিজেটি, দিস ইজ নট দ্য রেগুলার বিজেটি। দিস ইজ নট আ রেগুলার বিজেটি। হ্যাঁ? এখানে লিখে দিয়েছে যে দিস ইজ আ পাওয়ার ট্রানজিস্টর। দিস ইজ নট আ নরমাল ট্রানজিস্টর। তোমরা যেটা ইউজ করছো এই যে C828, দিস ইজ নট আ C828। ওকে? দিস ইজ a পাওয়ার ট্রানজিস্টর, যেটা their model name number could be different. ওকে? নাও এটাতে যখন আমরা ইউজ করি, চিন্তা করি, তখন আমরা এরকম চিন্তা করি যে এটার আমার আউটপুট পাওয়ার কি পরিমাণ হবে, হ্যাঁ? এবং আউটপুট পাওয়ারটা হ্যান্ডেলিং করতে পারবে কিনা, তার ক্যাপাবিলিটি আছে কিনা। ওকে? তাহলে এই জিনিসকে আউটপুট পাওয়ার হ্যান্ডেল করতে পারছে কিনা, ওইটার উপর যখন আমরা ওই পিডিসি সেট করি এবং পিএসি যেটা আমরা পাই, এই দুটা থেকে তখন আমাদের একটা ওই লস ক্যালকুলেট করতে হয় যে লস ইজ দ্যাট মাচ। লসটাতে যদি আমাদের খুব হাই লস হয়ে যায়, তাহলে দেখা যায় যে আমাদের এই লসটা তখন বের হয়ে যায় হিট আকারে। এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারে যত জায়গায় তুমি এই লস পাবে, যত জায়গায় বলতেছে লস, পিডি, all the actual loss is arrive or will be considered with I square R, মানে হিটিং লস হিসেবে। ওকে? এবং এই হিটিং লস যেটা হচ্ছে, এই হিটিং লসটা অনেক হাই থাকার কারণে, কারণ ইউ আর হ্যান্ডলিং লট অ্যামাউন্ট অফ পাওয়ার। এই কারণে দেখা যায় যে তোমাদের এই পাওয়ার অ্যাম্প গুলো অলওয়েজ এর ভিতরে একটা হিট সিঙ্ক থাকে। এরকম বড় হিট সিঙ্ক থাকে। এবং ওই হিট সিঙ্ক এর ভিতরে আসলে দেখা যায় যে তোমাদের ডিজাইন করতে হয়। এখন তোমাকে এখানে হয়তো একটা ট্রানজিস্টর দিয়ে দেখাচ্ছে। কারণ ক্লাস এ তে আমার একটা ট্রানজিস্টর লাগে। ওকে? ক্লাস বি তে হয়তো ২ টা লাগবে। সো এই একটা ট্রানজিস্টর তুমি যতটুকু পাওয়ার হ্যান্ডেল করতেছে, তুমি চাইলে এগুলোকে ক্যাসকেড করতে পারবে ভবিষ্যতে। ক্যাসকেড করতে পারবে, হ্যাঁ? যে আমি এইটা যেটা আউটপুট যাচ্ছে ওইটা পরবর্তীতে কোনো একটা বেস, ওইটা আরো এমপ্লিফাই করতেছে। পাওয়ারটা নিয়ে নিচ্ছে ডিসি থেকে, সেম ডিসি থেকে নিবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, তুমি যখন এই ক্যাসকেড করবে তখন দেখবে যে এই হিট লসটাও অনেক বেশি বাড়বে। কারণ প্রত্যেকটা স্টেজে তোমার কিন্তু একটা করে লস ইজ দেয়ার। সো ওই লস গুলোকে হ্যান্ডেল করার জন্য দেখা যায় একটা বড় এরকম হিট সিঙ্ক নেয়, এরকম ভারী। এবং ওই ভারী একটা ইয়ের ভিতরে, হিট সিঙ্ক এর ভিতরে আমি লেট মি ট্রাই টু শো ইউ দিস ওয়ান। ধরো যে একটা রিয়েল পাওয়ার অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফায়ার সার্কিট। ও ক্লাস এ বলা উচিত ছিল। এখানে দেখা যাচ্ছে ধরো যে 100 ওয়াটের এই যে দেখো একটা বড় একটা ইয়ে দেখা যাচ্ছে, হিট সিঙ্ক দেখা যাচ্ছে। অথবা এই যে 300 ওয়াটের একটা নিয়েছে, এই যেটার উপরে দেখো আমার ইয়েগুলো বসিয়েছে। এই যেটা বসে, দিস ইজ আ ট্রানজিস্টর পিএ, দিস ইজ আ ট্রানজিস্টর পিএ। হ্যাঁ? তাহলে এই যে এখানে যেটা বসাচ্ছে ধরো, বা যেগুলোর উপর বসাচ্ছে হিট সিঙ্ক মাত্র দেখালাম,
এগুলো দিজ আর ইয়োর হিট সিঙ্ক। এখন এই হিট সিঙ্কের, হ্যাঁ সেভ করে ফেলছি, যাই হোক এই হিট সিঙ্কের কিন্তু তুমি কত বড় হিট সিঙ্ক নিবা এটা কিন্তু ডিপেন্ড করবে তুমি কতটুকু পাওয়ার হ্যান্ডেল করতেছো এবং তুমি কি আইসি নিয়েছো। হ্যাঁ এই যে এখানে এখানে নিচে ধরো আমার আমার খেয়াল নাই এগুলো কি দিয়ে ডিজাইন করছে, টিপি টিআইপি পড়া যাচ্ছে না, যাই হোক তাহলে ওই স্পেসিফিকেশন অনুযায়ী তখন তোমার দেখতে হয় যে এটা যেমন এটা মনে হচ্ছে ক্লাস বি এমপ্লিফায়ার, হ্যাঁ তাহলে ওই অনুযায়ী তার হিটসিংটাকে অ্যানালাইসিস করতে হয় যে আমি কত বড় হিটসিং নিব। কোনো একটা ডাটা স্পেক যদি নাও, ধরো যে IRF 540 এই মোমেন্টে এটা ছাড়া মনে পড়তেছে না, ধরো এটা তো একটা মসফেট, পাওয়ার মসফেট। হ্যাঁ এইখানে ধরো যে এই পাওয়ার মসফেটের কি ফিচার দেওয়া আছে তুমি ডাটা শিট খুললে পাবা এগুলো। হ্যাঁ তাহলে ওইখানে কিন্তু তোমার এখানে দেয় নাই, হ্যাঁ টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স এখানে দেয় নাই, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অ্যাপ্লিকেশন। এই যে থার্মাল রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে, ভেরি গুড। এই যে থার্মাল রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে, থার্মাল রেজিস্ট্যান্সে বলতেছে যে আমার এই আম, আম, আমার এই পার ডিগ্রি সেলসিয়াস যদি ইনক্রিজ হয় তাহলে আমার 1 ওয়াট করে ড্রপ করবে। এখন তোমার হিসাব করতে হবে যে তোমার যে পরিমাণ লস হয়েছে, তুমি এজ এ পিডি তুমি যেটা কাউন্ট করতেছো, তাহলে তোমার লস যে পরিমাণ লস হচ্ছে তাহলে ওই লসের কারণে কি পরিমাণ টেম্পারেচার তোমার ইনক্রিজ করবে। এখন তোমার যে সমস্ত এখানে ক্যারেক্টারিস্টিক দিয়েছে, অল দিস ক্যারেক্টারিস্টিক্স, ওকে, অল দিস পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, অল এগুলো কিন্তু দেওয়া আছে। দেখো এই যে উইদিন দ্য অপারেটিং টেম্পারেচার, এটা ম্যাক্সিমাম উইদিন দ্য অপারেটিং টেম্পারেচার 25 ডিগ্রি, ওকে 25 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে সব। যে তোমাকে এই ড্রেন কারেন্ট দিবে 33 অ্যাম্পিয়ার, তোমাকে ড্রেন টু সোর্স ভোল্টেজ দিবে 100 ভোল্টেজ। তার মানে তুমি ওই যে আমি যেটা যদি আইজিবিটি দিয়ে রিপ্লেস করতে চাই বর্তমানে, এটা যদিও রিপ্লেস করা যাবে না বোঝানোর জন্য বলছে, তাহলে তুমি ভিসিসি আর আইসি চিন্তা করো, তাহলে তুমি ভিসিসি আর আইসি পাচ্ছ 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য এই 33 অ্যাম্পিয়ার আর 100 ভোল্টেজ ফর এন এক্সাম্পল। কিন্তু যখনই তুমি দেখতে পাচ্ছ যে লস ইজ কামিং অ্যারাউন্ড সে ফর এক্সাম্পল 42 ওয়াট ইজ লস, তার মানে তোমার এখানে ইনক্রিজ করছে জাংশন টেম্পারেচারে, তুমি ওই পরিমাণ হিট লস ইজ দেয়ার, তার মানে এত ডিগ্রি সেলসিয়াস তোমার এখানে বেড়ে যাচ্ছে, কারণ পার ওয়াটে তোমার এত 1 ডিগ্রি করে বাড়তেছে, কম না, পার ওয়াটে তোমার 1 ডিগ্রি করে বাড়তেছে। তার মানে 25 ডিগ্রি আর ওখানে কিন্তু সেন্স করছে না, ও তখন সেন্স করবে 25 প্লাস 42 ডিগ্রি বা নট 42, তাহলে ইনক্রিজ করলো কতটুকু 17 ডিগ্রি এক্সট্রা ইনক্রিজ করলো, বা হ্যাঁ 42 যদি বলে 25 মাইনাস 42 17 ডিগ্রি 17 ওয়াট যদি আমার এক্সট্রা হয় তাহলে আমার এত ডিগ্রি বেড়ে যাবে। ওই সময় আসলে সার্কিট কিভাবে বিহেভ করবে এইটা আমাদের ওই প্যাকেজে, থার্মাল প্যাকেজে অনেক সময় দিয়ে দেওয়া হয় যে আমাদের এই হারে এটা ড্রপ করবে, পাওয়ার এই হারে ড্রপ করবে। আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি বুঝবা যে আমার অ্যাটলিস্ট অত ডিগ্রি এটা কি করতে হবে, হিট সিঙ্ক লাগবে। তখন তোমার হিট সিঙ্কের জন্য আসতে হবে যে আমি IRF এটা ইউজ করছি, মসফেট ইউজ করতেছি, নাও এটা হিট সিঙ্ক ক্যালকুলেশন কেমন হবে, এটা হিট সিঙ্ক কত বড় হিট সিঙ্ক লাগবে, কত ডিগ্রির জন্য আমরা এত ডিগ্রির জন্য লাগবে, তাহলে হিট সিঙ্ক ক্যালকুলেশন তখন তুমি পাবা এখানে যে এটার জন্য এত বড় এত এরিয়া যুক্ত আমি একটা একটা বাল্ক একটা আমার ধরো ইয়া লাগবে, আমার একটা হিট সিঙ্ক লাগবে। দেখো অনেকগুলো কথা বললাম, ইজ দ্যাট মেবি ইউ নিড টু গো থ্রু দিস থিং। আজকে যা যা ইনপুট দিচ্ছি এগুলো তোমাদের মাথায় যদি থাকে মোটামুটি যখন ডিজাইন করতে বসবা এগুলো নিয়ে, হ্যাঁ পাওয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে ডিজাইন করতে বসবা তখন এইগুলো জিনিস তোমাদের মাথার ভিতরে রাখবা। হ্যাঁ আচ্ছা যাই হোক, so linearity and heat, that's a very good factor actually of differentiating your classes, okay, and this is already we have done. এখানে একটা কোশ্চেন এটা তোমরা অ্যান্সার দিয়েছো আই থিঙ্ক, যে where does the power come from? Okay, আচ্ছা let's come back to there. এইখানে আমরা যদি এবার অ্যানালাইসিস দেখো, অ্যানালাইসিস কত সিম্পল। Every time to find out the efficiency we only need to find out the P naught DAC এবং PIC, অর্থাৎ পরীক্ষার কোশ্চেনের কথা বলতেছি এখন। তোমাদের পরীক্ষার কোশ্চেন কেমন হবে? পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যদি এফিসিয়েন্সি আছে, ধরো যে সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে এফিসিয়েন্সি ক্যালকুলেশন করো, ওকে, দ্যাট উইল বি ভেরি ইজি। ভিসিসি এর মান যদি দেওয়া থাকে, আরসি আরবি আইবি আইসি এগুলোর মান যদি দেওয়া থাকে, ভি এর মান দেওয়া থাকে, তোমাদের জানতে হবে যে এসি পাওয়ার কতটুকু বেরোচ্ছে, ডিসি পাওয়ার কতটুকু বেরোচ্ছে। ফাইন, ডিসি পাওয়ারের জন্য এগুলো ক্যালকুলেশন তোমরা আগেই জানো অলরেডি, যে আমাদের এই আইবি আসবে, তুমি যদি এখান থেকে খুলে দাও ভিসি কে,
VCC is connecting here, VCC. তাহলে আমি জানি যে এখানে একটা লুপ ইজ দেয়ার, একটা লুপ আছে এখানে, হ্যাঁ, কেবিএল লুপ আছে যেখানে VCC অপারেট ড্রপ করছে RB এর অ্যাক্রসে কিছু, VB এর অ্যাক্রসে। From there actually we can calculate the IB current. IB is equal to VCC minus 0.7 divided by RB. এখন আমি IC current জানি, that's the important property, IC. So IC is now swinging, হ্যাঁ, as a function of your base current. এবং IC কে আমরা পাচ্ছি বেটা টাইমস অফ দ্য IB। তুমি যদি IGBT নাও সেখানেও একটা বেটা পাবে, ওকে। ওই বেটার ভ্যালুটা হয়তো তোমরা যেভাবে ক্যালকুলেট করেছো 100, 200 এরকম 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 নাও পেতে পারো, গেইন কিছু কম পেতে পারো, ওকে। বাট ইউ নিড টু নো এট দ্যাট টাইম যে আমার সুইং হচ্ছে কেমন হবে। সো ভিসিসি এবং ভিসি ক্যালকুলেশন তুমি জানো। এখন তুমি যদি ডিসি পাওয়ার ক্যালকুলেট করতে চাও তাহলে তুমি অবশ্যই ভিসিসি কে মাল্টিপ্লাই করতে হবে, নট উইথ দ্য ভিসিই। কারণ এই কনসেপ্ট আমাদের যখন ক্লাস সি তে আমি যাব তখন আমি দেখবো যে ক্লাস সি তে যখন যাই তখন ডিসি পাওয়ারের ক্ষেত্রে আলাদা আসে, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে বায়াস পয়েন্ট আমি সেট করার জন্য কালেক্টর কারেন্টকে বের করি, কিন্তু আবার পাওয়ার এট দ্য ডিসি পাওয়ার কতটুকু আসবে সেটা অবশ্যই সোর্স থেকে গুণ করবো, এক্সেপ্ট ফর দ্য ক্লাস সি। ক্লাস সি তে যখন আমরা কানেক্ট করি, ক্লাস বি পুষ্কুল, দ্যাটস দ্য ক্লাস সি। ক্লাস সি তে যখন আমরা এই ডিসিপেটেড পাওয়ার যখন কনসিডার করি, ডিসিপেটেড পাওয়ার, নট দ্য ডিসি পাওয়ার, ডিসি সাপ্লাই, ডিসিপেটেড পাওয়ার যখন হিসাব করি তখন আমরা শুধুমাত্র ভিসি কে মাল্টিপ্লাই করি উইথ দ্য ডিসি কারেন্ট, ওকে। আচ্ছা, আমরা এখানে আসবো, ডোন্ট করি, বিফোর দ্যাট এগুলো শেষ করি আগে, হ্যাঁ, যে আমরা ডিসি পাওয়ারটাকে বের করতেছি কোথা থেকে। তার মানে পাওয়ার ক্যালকুলেশনের সময় আমরা এখানে ভিসিসি, এর আগে আমরা যখন ওই যে 12 ভোল্টের ক্যালকুলেশন দেখাচ্ছিলাম, 12 ভোল্টের 5 অ্যাম্পিয়ার দেখাচ্ছিলাম, যে 5 অ্যাম্পিয়ার অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য লোড কি পরিমাণ ড্র করবে, দ্যাটস ওয়াই। সো দ্যাটস ওয়াই আমি আইসি কে মাল্টিপ্লাই করতেছি উইথ দ্য 12 ভোল্টেজ। সো দিস ইজ ইয়োর পিআইডিসি, যে আমরা সোর্স থেকে কি পরিমাণ ইনপুট পাওয়ার ফিরে দিচ্ছি ইনটু দ্য সিস্টেম। আর এসি পাওয়ার যেটা হবে, তার মানে এসিটা এই যে আইসি কারেন্ট যেটা আছে সেম আইসি কারেন্ট, বাট এই আইসির একটা আরএমএস কারেন্ট লাগবে। তার মানে আইসিটা আলটিমেটলি কি পরিমাণ সুইং হচ্ছে, ওকে, তার হয়তো মিনিমাম এবং ম্যাক্সিমাম এই দুইটাকে তখন আমরা পাবো তার আইসি পিক টু পিক, ওকে, পিক টু পিক। এবং ওই পিক টু পিক থেকে আসলে আমাদের আইসি আরএমএস বের করা সম্ভব। অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন, এসি পয়েন্টটাকে ডিসি পয়েন্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা আরএমএস ভ্যালু নিচ্ছি, এবং এটা নিতে হবে কারণ আরএমএস ভ্যালুটা হচ্ছে গিয়ে আমার কি, আরএমএসটা ডিসি ইকুইভ্যালেন্ট যেটা আসতেছে, বা আমরা যেটা এভারেজ পয়েন্ট নিচ্ছি বা এভারেজ যেটা ডিসি ভ্যালু নিচ্ছি, দ্যাটস অ্যাকচুয়ালি দ্য আরএমএস। দ্যাটস ওয়াই আমরা ভি নট এসি কে অলওয়েজ ক্যালকুলেট করবো উইথ দ্য আরএমএস ভ্যালু। আইসি আরএমএস যেটা কনসিডার করছি, এই আইসি আরএমএস কিন্তু এই আইসির ভ্যালু থেকে আসতেছে, কিন্তু এটা যেমন কনস্ট্যান্ট ভ্যালু, দিস ইজ নট আ কনস্ট্যান্ট, এটা তখন ওইটাকে ওই মিন এবং ম্যাক্স পজিশনে আপনারা কি করবেন, সুইং করছে। ভিসিই যেটা ক্যালকুলেট করছি, ভিসিই এই পয়েন্টটাকে ওই যে কিউ পয়েন্টে আসলে কোথায় আছে ভোল্টেজ, এবং ভোল্টেজটা সুইং করবে। আমি ভোল্টেজ নিয়েছি এদিকে, ভোল্টেজ নিয়ে ভিসি নিয়েছি এদিকে, বা ভিসিসি নিয়েছি এদিকে, আইসি নিয়েছিলাম এদিকে, তাহলে ভোল্টেজটা অ্যাকর্ডিং টু দ্যাট অপারেটিং পয়েন্ট কিভাবে আমাদের সুইং করছে, দ্যাট সুইঙ্গিং অলসো নেসেসারি। সো ভি নট এসি যেটা আছে, এসি তে যে পাওয়ার আউটপুট করবে দ্যাটস দ্য ভিসিই আরএমএস, এবং আইসি আরএমএস মাল্টিপ্লাই করলে যা আসবে। দেখো ক্লিয়ার কিনা? বাকি যেগুলো ইকুয়েশন লিখেছে একই ইকুয়েশন লিখেছে, ভিসি আইসি দিয়ে না করে আমরা যদি শুধু আইসি স্কোয়ার আর অথবা ভিসি স্কোয়ার বাই আর বের করতাম তাইলেও আমাদের হয় কিনা, সেম থিং, ওকে। আচ্ছা, এখন যদি এফিসিয়েন্সি ক্যালকুলেট করি, তার মানে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, তার মানে পি নট এসি বাই পি নট ডিসি। আচ্ছা, এবং এই ক্ষেত্রে যদি পি নট এসি এবং পি নট ডিসি তোমরা বসাও তাহলে তোমাদের এফিসিয়েন্সি অ্যারাউন্ড 25% আসবে। কিভাবে? এই দেখেন স্যার, ভিসিই আরএমএস যেটা আছে এইটাকে আমরা এইমাত্র যেটা বললাম পিক টু পিক অথবা পিক ভ্যালুর সাপেক্ষে আমি যদি লিখি, যদি পিক টু পিকের সাপেক্ষে লিখি তাহলে পিক টু পিক থেকে আমাদের 2 দিয়ে ভাগ করলে আসবে কি পিক ভ্যালু, এবং এরপরে আমরা এটাকে √2 দিয়ে গুণ করলে, √2 দিয়ে ভাগ করলে এই ভ্যালুটাকে তখন আমরা পাবো আরএমএস ভ্যালু। তার মানে ওই যে আমি দেখাচ্ছিলাম যে ডিসি কিউ পয়েন্টে আমরা পিক টু পিক পয়েন্ট নিয়েছি, ভি ম্যাক্স পয়েন্ট এবং ভি মিন পয়েন্ট, এই মাঝখানে যেখানে আমরা পিক টু পিক নিয়েছি এইটাকে আসলে আমরা যদি 2√2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভিসি আরএমএস পাবো। আবার আইসিটাকেও তাই পাবো, আই পিক টু পিক যেটা আছে, আই পিক টু পিক ডিভাইডেড বাই 2√2। তাহলে তুমি দেখো আমি এই ভিসিসি
এটা পিক টু পিক, আর আইসি পিক টু পিক। তার মানে আমি যখন পি নট এসি নিয়েছি তখন পেয়েছি ভিসিই আরএমএস ইন্টু আইসি আরএমএস। এবার যদি এগুলোকে আমি পিক টু পিক পয়েন্টে নেই, তার মানে ভিসিসি ডিভাইডেড বাই 2√2, কি লিখতেছি আমার এখানে লেখা হচ্ছে না, মাল্টিপ্লাইড আইসি ডিভাইডেড বাই 2√2। তাহলে 2√2 ইন্টু 2√2, এটাকে যদি আমি গুণ করি তাহলে আসবে আমার নিচে 8। তাহলে ভিসিসি ইন্টু আইসি ডিভাইডেড বাই 8 আসবে। এখন আইসি কে যদি ইন টার্মস অফ দ্য ভিসিসি নেই তাহলে সরাসরি এই ইকুয়েশন ইজ অবটেনেবল, যে ভিসি স্কয়ার ডিভাইডেড বাই 8 আরসি। তার মানে শুধু সাপ্লাই আর আরসি কারেন্ট জানলে আমরা মানে আমার কি পি নট এসি কতটুকু হবে সেটা বের করা যাবে। এন্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ আরসি তে আমরা জানি যে লোড যেখানে যাচ্ছে, লোড কারেন্ট ওখানে পাস করতেছে এবং ওখানে কানেক্ট করতেছে আমরা লোড। এই যে এখানে দেখো আমরা লোড কানেক্ট করতেছি কোথায়, আরসি তে। এটা আলাদা করে না কিন্তু, কারণ তোমাদের একটা মানে চিন্তা আছে যে এখান থেকে আমরা বোধহয় আলাদা করে লোড দিব, কোনো দরকার নেই, তুমি আরসি তে সরাসরি লোড করতে পারবা। তাহলে লোড যেটা আছে, লোডের যে রেজিস্ট্যান্স আর সাপ্লাই, ওই অনুযায়ী কিন্তু আমরা পি নট এসি পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম আমরা পিআই ডিসি যেটা বের করেছি সেটাও আমি নিয়েছি, যে লোড আসলে কি পরিমাণ হ্যান্ডেল করতেছে থ্রু দ্যাট, ওই যে লোডটা কানেক্ট করছে এখানে আসলে আমার ম্যাক্সিমাম আইসি কি পরিমাণ ড্র করতেছে সেইটা মাল্টিপ্লাই উইথ দ্য সোর্স ভোল্টেজ যতটুকু। তাহলে এখানেও ভিসিসি দরকার, এখানেও ভিসিসি দরকার। এখানে আরসি দিলেই, আরসির মান জানলে আমি পাওয়ার ক্যালকুলেট করতে পারছি, আমার আইসি নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই, কারেন্ট নিয়ে সুইং কতটুকু হচ্ছে কোনো মাথা ব্যথা নাই। আমরা সরাসরি পি নট এসির ভ্যালু যদি মানে ডিজাইন করতে হয় যে এত ওয়াটে লাগবে, তাহলে ভিসিসি এবং আরসি ভ্যালু এখান থেকে জানলে আমরা এটা ইয়ে করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। ওকে, আচ্ছা খেয়াল রেখো যে ভিসিসি আরসির ভ্যালু বসাইলেই তো হচ্ছে, আমার যেন কিউ পয়েন্টটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসি পয়েন্টে থাকে, বায়াসিং পয়েন্টে থাকে। ওকে, কারণ বায়াসিং পয়েন্টে যদি না থাকে এই ডিজাইন করে লাভ নাই। সিমিলারলি ডিসি ভ্যালু যেটা নিচ্ছি, ডিসি তো একই, ভিসিসি আর আরসি মান যদি আমরা জানি তাহলে পি ডিসি কতটুকু বের করা যাবে। তার মানে তুমি একটা লোড কানেক্ট করতেছো, এই লোডের লোড রেজিস্ট্যান্স কতটুকু এইটা জানলেই আমরা তার এফিসিয়েন্সি কতটুকু হবে ইফ ইট ইজ ডিজাইন বাই দ্য ক্লাস এ এমপ্লিফায়ার, তাইলে এটার সাথে সাথে আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো। নট অনলি দ্যাট, আমরা লসও বের করতে পারবো, এসি পাওয়ারও বের করতে পারবো, ডিসি পাওয়ারও বের করতে পারবো। এই কারণে তোমাদের যখন স্পেসিফিকেশন দেওয়া থাকে তখন দেখা যায় একটা ভিসিসির ভ্যালু দেওয়া থাকে এখানে। ওই আমি এটা কি বন্ধ করে দিচ্ছি কিনা, হ্যাঁ, যখন আমরা এই যে স্পেসিফিকেশন দেওয়া থাকে এই জায়গায় না, এই জায়গায় না, আমরা যখন আগে, হ্যাঁ, এই যে এখানে যখন তোমরা দেখবে যে কোনো একটা ডাটা শিট দেওয়া আছে, তাহলে ডাটা শিটের যে স্পেক দেওয়া থাকবে এই স্পেকে তোমাদের নর্মাল অপারেটিং একটা ভোল্টেজ দেওয়া থাকে, যে এই ভোল্টেজের কারণে কিন্তু আমরা হিসাব করেছি। এই যে মাত্র দেখলাম, হ্যাঁ, এই যেমন এখানে দেওয়া আছে যে আমি এই ড্রেন টু সোর্স ভোল্টেজ 100, এই 100 ভোল্টেজটা কেন দিলাম, আমি তো সাপ্লাই তো আরো বেশি দিতে পারতাম। তাহলে ও তখন বলে দিচ্ছে যে না, আমি আসলে যে 12 ভোল্টেজ দিয়েছি বা আমি এই যে 20 ভোল্টেজ দিয়েছি, তার কারণে ও এখন এই পরিমাণ হ্যান্ডেল করতে পারছে। ওকে, বুঝতেছি। তাহলে তখন এই জন্য আমি ওই ভিসিসির অপশন থেকে ও তোমাকে এগুলো ক্যালকুলেশন করে দেখাচ্ছে যে আমি এখানে সাপ্লাই দিয়েছি এতখানি, তার থেকে এগুলো আসতেছে। নাও ইউ ডিভাইড ইউর পি নট এসি এবং পি নট বিসি and you can find your efficiency P naught AC by P naught DC এবং multiply with 100, it is coming around 25% only. দেখো কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা ক্লাস এ, কারণ এই একটা বুঝতে পারলে বাকি সবগুলা ইজিলি বুঝতে পারবা, একটা সাথে আরেকটা লিঙ্ক আপ করা। এনি কোশ্চেন আপ টু দিস? আমার মনে হয় না কোনো কিছু মোটামুটি বাদ রেখেছি, যতটুকু পারছি ইনপুট দেওয়ার চেষ্টা করেছি। অনেক খুঁটিনাটি আছে এগুলোতে একটা ক্লাসে আর পাওয়ার অ্যাম্পলিফায়ার কি পড়াবো, এটা কোর্স হতে পারে একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার, যে এত ডিটেলস হয়তো তোমাদের বলা সম্ভব না। অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া তোমরা জেনারেট করেছো বাই দিস টাইম মেবি, এবং উইদিন দ্যাট আইডিয়া বাকি সবগুলোকে আমরা ঠিক একইভাবে একই পদ্ধতিতে বের করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু প্রপার্টিজ দেখাচ্ছে, দেখো কিছু মানে these are some plus point, হ্যাঁ, this is one of this. বলতেছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ফর এ ক্লাস এ amplifier under ideal condition is 25%. তার মানে if needed আমরা we can break the ideal condition and we can increase from 25% to more,
দ্যাটস ওয়াই এখানে যখন আমরা ক্লাসিফিকেশন লিখেছি, এফিসিয়েন্সি লিখেছি, সেখানে 25% প্লাস এ কে ফিক্স করিনি, বলেছি যে 25% থেকে 50% এর ভিতরে থাকতে পারে। ওকে, আচ্ছা কিভাবে কে থাকতে পারে দেখো। Although in practical, actual case will be less than 25%. Definitely. যখন তুমি practical case use করবে, তখন 25% এর চেয়ে কম আসবে, কারণ তুমি যেটা টেম্পারেচার সিলেক্ট করে নিয়েছো হিট, ওইটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে নিয়েছো যে 12 ভোল্টে, সরি 25 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যখনই কানেক্ট করবে, the loss will appear and the loss will cause the efficiency to decrease actually. Now, these percentage is often used as a guideline for determining the biasing current requirement of the IC. এই যে পার্সেন্টেজ আমরা যেগুলো নিয়েছি, যে আসলে আমার কোনো একটা এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সি যত পার্সেন্ট আসতেছে, এই এফিসিয়েন্সিটা দিয়ে আমার বুঝতে হবে যে আইসি কারেন্টটা আসলে, বা কালেক্টর কারেন্ট যেটা আসে, এই কালেক্টর কারেন্টটাকে আমরা এই ইনপুট কারেন্টের সাপেক্ষে কিভাবে সুইং করাবো, কত পার্সেন্ট কিভাবে। আচ্ছা, এবং আলটিমেটলি আমরা যেটা করি, বিসিসি যেহেতু ফিক্সড, আইসি কারেন্টের ব্যাক ক্যালকুলেশন করি আমরা, যে আইসি কারেন্টটা কত আসবে। ওকে, সাচ এস দিস ওয়ান, এখানে একটা করে দেখিয়েছেন, এক্সাম্পল দিয়েছে যে যদি ভিসিসি 30 ভোল্টেজ হয় এবং আমি একটা 50 ওয়াটের লোড ডিজাইন করতে যাচ্ছি, ওই মোমেন্টে আমি আসলে কি জিনিস বের করবো, প্রথমে কি জিনিস দেখবো, কি জিনিস খেয়াল রাখবো। যখনই আমি জানি যে আইডিয়াল কেসে আমার তোমার এফিসিয়েন্সি 0.25 এবং লোড যেটা আছে এটাকে আমি 50 ওয়াটের জন্য ডিজাইন করতেছি, ডেফিনেটলি আমার সাপ্লাইয়ে বা আমাদের এই সোর্স সাইডে আমার অবশ্যই আরো বেশি ভোল্টেজ দিতে হবে। তার মানে আমি যেহেতু পাওয়ার ক্যালকুলেশন করতেছি 50 ওয়াটের জন্য, আমার অ্যাটলিস্ট 25% এফিসিয়েন্সি আমি যদি ডিজাইন করি, আমার প্রোভাইড করতে হবে 200 ওয়াট মিনিমাম। দ্যাটস হোয়াট দ্য 200 ওয়াট ইজ দে আর ক্যালকুলেটিং। ফ্রম দ্য 200 ওয়াট, যে আমাদের সাপ্লাই সাইডে বা ইনপুট সাইডে 200 ওয়াট দিতে হবে, তাহলে আমাদের সোর্স ভোল্টেজ দেওয়া আছে 30 ভোল্টেজ, তাহলে 30 ভোল্টেজ অনুযায়ী আমাদের কালেক্টর কারেন্ট আমরা হিসাব করছি যে ওকে, কালেক্টর কারেন্ট ইজ 6.67 অ্যাম্পিয়ার, ইউ নিড টু বি রিমেম্বার। কেন? কারণ 6.67 অ্যাম্পিয়ার এইটাকে তোমার অপারেটিং করাইতে হবে কোথায়? কিউ পয়েন্টে। তাহলে 6.67 অ্যাম্পিয়ার যদি তোমার কিউ পয়েন্টে অপারেট করাতে হয়, তোমার বেটার ভ্যালু আছে 100, সো বেটার ভ্যালু 100, তাহলে তোমার আইবি কারেন্ট কত আসবে? আইবি কারেন্ট আসবে এই 6.67 ডিভাইডেড বাই 100, তার মানে 0.06, তার মানে 67 মিলি অ্যাম্পিয়ার তোমার কারেন্ট লাগতেছে বেইজে। 67 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, 67 মিলি অ্যাম্পিয়ার যদি তোমার বেইজে কারেন্ট দরকার হয়, অপারেটিং করাতে হয়, ওই ক্ষেত্রে তোমার আরবি ডিজাইন আছে আলাদা রকম। নট অনলি দ্যাট, এই 67 মিলি অ্যাম্পিয়ার আমি যখন এই বেইজে ইজ হ্যান্ডেলিং, একটা তো আমার ডিসি কারেন্ট যখন অ্যানালাইসিস করছি, দ্যাট ইজ মাই অপারেটিং পয়েন্ট। এসিতে আসলে ওই পরিমাণ কারেন্ট আসলো কিনা, 67 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ইজ কামিং অর নট, 67 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ইজ কামিং অর নট, ওইটার উপর ডিপেন্ড করবে আমার এই সুইঙ্গিং। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই 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 যতগুলা জিনিস আমরা এখানে দেখলাম, এইগুলো স্টার্ট করলাম কিন্তু আমরা ওই যে আউটপুট কারেন্ট কতটুকু হ্যান্ডেল করছি সেখান থেকে আইসি কারেন্ট, এটা একটা মাত্র পার্সপেক্টিভ বলছি। এছাড়া আনুষঙ্গিক আরো আছে যেগুলো আমি এখানে হয়তো আনছি না। একটা হিট রিলেটেড ফ্যাক্ট, আরেকটা ডিজাইন রিলেটেড ফ্যাক্ট। ডিজাইন রিলেটেড কি হতে পারে স্যার? ডিজাইন রিলেটেড বায়াসিং, যেমন এগুলো সমস্ত ফিক্স বায়াসিং এর জন্য করেছে। আমরা কিন্তু ইমিটার স্টেবিলাইজ বায়াসিং ও করি পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। আর কি হতে পারে স্যার? আর হতে পারে ওই যে আমি ওয়্যার যেগুলো নিব, তাহলে আমার 6.67 অ্যাম্পিয়ার অফ কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ হিউজ। তাহলে ওই অনুযায়ী যদি পিসিবি ডিজাইন করতে হয়, তাহলে তোমরা যদি এই সিম্পল ওয়্যার নিয়ে এটা কানেকশন করতে চাও, বা আমরা এই আইসি স্পেকে যদি বলে যে না আইসি ম্যাক্সিমাম কারেন্ট সে হ্যান্ডেল করতে পারে 5 অ্যাম্পিয়ার, তাহলে 6.6 অ্যাম্পিয়ার দিলে এটা পুড়ে যাবে। ওকে, সো দ্যাট মাস্ট বি এ কনসার্ন ইস্যু। এছাড়া আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা এই যে লস ক্যালকুলেশন হিসাব করবো কিসে, নিয়ে যাও চা দাও, কমতে দাও, নিয়ে দাও। আসল বাকি করবো, করতে হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ মাস ঠিক আছে, ঠিক আছে, সরি। সো দ্যাটস ওয়াই
ওরা একটা কনসার্নিং পয়েন্ট এখানে নিয়ে আসলো। আচ্ছা, লেটস ডু ওয়ান অফ দ্য থিংস। এখানে দেখো একটা ডিজাইন করতে বসে একটা অডিও আউটপুট পাওয়ার 48 ওয়াটের আমি একটা অডিও আউটপুট পাওয়ার ডিজাইন করবো, যেখানে সাপ্লাই ভোল্টেজ বলে দেওয়া আছে 12 ভোল্টেজ। যখনই সাপ্লাই ভোল্টেজ পাইলাম আর আউটপুট পাওয়ারের ডিজাইন পেলাম, উই উইল বি ফোকাসিং অন টু ডিফারেন্ট থিং। এক হচ্ছে, হয় যদি আরসির মান জানা থাকে, যে লোডের রেজিস্ট্যান্স দেওয়া নাই এখানে, তাহলে আমি কি করতে পারি, আমি বিটা গেইন দেওয়া আছে এখানে, কি এটা সিলেকশন দিয়েছে, এটা দেওয়া আছে, তাহলে এটার সাপেক্ষে আমার টার্গেট থাকবে যে আইসি কারেন্ট বের করতে পারতেছি, বের করা যাবে যেহেতু পাওয়ার দেওয়া আছে। ওকে, আচ্ছা, আরসির মান যেহেতু ডিজাইন করা নাই, তাহলে আমরা প্রথমে আরসির মান ডিজাইন করে নিতে পারি, কারণ বোথ অফ দ্য ইকুয়েশনে এইমাত্র দেখলাম যে পি নট এসির জন্য আমরা পেয়েছি ভি স্কোয়ার বাই আরসি, এই ক্ষেত্রেও পেয়েছি ভি স্কোয়ার বাই আরসি, পি নট ডিসি এবং পি নট এসি ক্ষেত্রে। তাহলে বোথ কেসে আমরা যদি পি নট এসি যেটা দেওয়া আছে এইমাত্র যেটা দিলাম 48 ওয়াট, এটা কোনটা আসলে, এটা ডিসি পাওয়ার নাকি লোড যেটা হ্যান্ডেল করতে চাচ্ছি, এটা ডিসি না এসি? আচ্ছা, আমরা লোড যেটা হ্যান্ডেল করছে পাওয়ার অ্যাম্পলিফায়ারে, এটা কি ডিসি না এসি পাওয়ার? এই ছাত্ররা, তোমরা তো সাংঘাতিক অবস্থা, পুরা সবকিছু পড়াইলাম, এখন একটা প্রশ্ন করলে যদি না বুঝছো তাহলে তো কি বলবো। আউটপুট পাওয়ার যেটা দিয়েছে 48 ওয়াট, ইজ ইট ডিসি অর এসি? এনিওয়ান? এই আমি মিউট নাকি? হ্যাঁ, এসি। এসি পাওয়ার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি এটা গুড বয়, তুমি আন্ডারস্ট্যান্ড করেছো আমার এই লেকচার। সো দিস ইজ দ্য এসি পাওয়ার। ওকে, দিস ইজ নট এ ডিসি। ওকে, সো আমি যখন পি নট কনসিডার করছি আউটপুট পাওয়ারে, আমি এক্সপেক্ট করবো যে আমার এটা যেন সুইং অবস্থায় থাকে। আমি এটা যেটা ইনপুট দিয়েছি, এইটাকে আমি যখন আউটপুট নিয়েছি, আঁকতেছি তো বারবার, দেখো না এসি মতো করে আঁকতেছি না, আমি উইল বি এক্সপেক্টিং দ্যাট দিস ইজ মাই পি নট এসি। Let's start this note. So your given output power is given 48 watt, which is AC. Supply has been given 12 volt. Beta value has been given for class A amplifier. Okay. Acha, now our target is to find out the IC. Remember. So আমরা এখানে প্রথমে P naught AC থেকে RC এর মান বের করলাম। দেখো RC এর মান বের করলাম, এবং আমি জানি যে RC যেটা আছে এই RC এর ভিতর দিয়ে যাচ্ছে আমার IC কারেন্ট। So P naught AC is equal to IC square into RC, and IC এর মান আমি যেটা পেলাম, খেয়াল করো এটা কিন্তু কারেন্ট যেটা কিনা আমি ধরেছি যে এটা IC RMS কারেন্ট, is the RMS value, is the RMS value। কিন্তু এই RMS ভ্যালুটাকে আমি যখন ডিসি লোড লাইনে কনসিডার করছি, তখন কিন্তু এটা ডিসি IC ডিসি কনস্ট্যান্ট কারেন্ট নিয়েছি। The same current can be obtainable, same current can be considered। কেন? কারণ এটা অপারেটিং পয়েন্টে ডিসি তে ওই সেম অ্যামাউন্ট অফ কিউ ইজ অ্যাকচুয়ালি অপারেটিং। দেখো বুঝতে পারলা কিনা? আমি যেটা এসি অ্যানালাইসিস করেছি, এসি থেকে যে রেজিস্ট্যান্সটা বের হয়েছে, দ্যাট আরসি রেজিস্ট্যান্স, ইনভলভিং দ্যাট আরসি রেজিস্ট্যান্স, ইওর আইসি কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু। এবং ওই আইসি কারেন্ট যেটা, এইটা আমার এসিতে যেহেতু আমার 48 ওয়াট পাওয়ার যেটা সুইং হচ্ছে ইন বিটুইন দ্য কিউ পয়েন্ট, সেটা আমার আইসি যেটা আমি কনসিডার করেছি, এই যে কনস্ট্যান্ট আইসি, সেটাকে আমি বলছি দিস ইজ মাই আরএমএস। এবং এই আরএমএস যেটা আছে, এই আরএমএস ভ্যালুটা আমরা কিউ পয়েন্টের ডিসি ভ্যালু হিসাবে কনসিডার করতে পারি। এই কথাটাতে কেউ ডিসএগ্রি করো কিনা, বা না বুঝতে পারো না, এরকম কেউ আছে কিনা? Because this is exactly what we have done, what we are doing। এবং এই মাত্র যখন আমি এই পয়েন্টটা পড়াচ্ছিলাম, এই পয়েন্টটা পড়ার সময় আমরা ঠিক ব্যাক ক্যালকুলেশন করেছি এই জিনিসগুলো। এবং এখন এটা একটা ডিজাইনে দেখাচ্ছে যে আসলে আমরা কি কি জিনিস ক্যালকুলেট করি, কিভাবে বের করি। So from this IC point, from this IC value, we are designing your IB, your base current, এবং base current is actually taking that amount of the base current। এখন আমি জানি যে base current যদি এটা হয়, তাহলে আমার base resistance থাকতে হবে কত? 100 resistance থাকতে হবে। ওকে, তুমি যদি এই RC এবং এই RC কথা বলছি, এই RC যেটা আছে, এই RC কে কনসিডার করে তুমি একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক লোড লাইন আঁকো, দিস লোড লাইন,
তাহলে এই লোড লাইনের ক্ষেত্রে আমরা একদিকে যদি নেই আইসি, আরেকদিকে যদি নেই ভিসিই অ্যাকচুয়ালি, ওকে, এবং ম্যাক্স পয়েন্ট অ্যাবাভ ভিসিসি, তাহলে এই যে লাইনটা ফলো করছে এইটা কার? আরসি লাইন। অ্যাকচুয়ালি আরসি লাইন বলতে বোঝাচ্ছি যে আমার এই যে আরসি ইকুয়াল টু 0.375 ফিক্সড কোন একটা, আরসি ইকুয়াল টু 0.375 ফিক্সড কোন একটা ভ্যালুতে, 0.375 ফিক্সড কোন একটা ভ্যালুতে ভোল্টেজ বাড়ালে কারেন্ট কি হারে কমবে সেটার একটা লাইন। ক্লিয়ার কিনা দেখো, কারণ এই সমস্ত অনেক আগে পড়ছো, তখন হয়তো ক্লিয়ার হয় নাই। ডিসি লোড লাইন, এসি লোড লাইন। তাহলে আমার এই আরসি যেটা 0.3675 যেই ভ্যালু নিয়েছে এখানে 375, এই যে লোড লাইন পেয়েছি এটা কি ডিসি লোড লাইন নাকি এসি লোড লাইন? কে বলতে পারবে? এই লোড লাইন যেটা আঁকলাম এটা কি ডিসি লোড লাইন নাকি এসি লোড লাইন? ডিসি। এসি লোড লাইন। ভেরি গুড। খেয়াল করছো আমরা কিন্তু বায়াসিং পয়েন্ট নিয়েছি, বায়াস করেছি কিভাবে? ডিসিতে না এসিতে? বায়াস করেছি ডিসিতে, তাই না? কিউ পয়েন্ট অ্যানালাইসিস করছি ডিসিতে, কিন্তু লোড লাইন নিয়েছি কার? এসি। এই যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার নিয়েছি? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স নিয়েছি এটা, এই যে এই অ্যাকচুয়াল যেটা কিউ পয়েন্ট আছে কার? ডিসিতে, ট্রানজিস্টরের। ওকে, এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে আমার এই যে বেস কারেন্ট যেটা লাগবে, এই বেস কারেন্ট কোথাকার? এই যে বেস কারেন্ট এখানে ডিসি। ওকে, সো প্রিটি মাচ কনফিউজিং, কিন্তু দ্যাটস ওয়াই বারবার এগুলোকে তোমাদেরকে দিয়ে বলাচ্ছি, তোমাদেরকে দিয়ে ক্লিয়ার করতেছি যে দেখো এখানে কিন্তু এসিটা সুইং হচ্ছে ডিসিটাকে বেস ধরে, যে ডিসি ইজ দ্য অপারেটিং পয়েন্ট কিউ, কিন্তু লোড লাইন যেটা আঁকতেছে এটা কিন্তু এসির লোড লাইন। এই হারে কিন্তু এই যে আরসির ভ্যালু অনুযায়ী কিন্তু এটা কমতেছে। ওকে, তাহলে ওইভাবে কিন্তু আমি এটার আইসি ম্যাক্স পয়েন্ট, আইসি মিন পয়েন্ট আমরা বের করতে পারি, যেখানে কিনা আমার আউটপুট সুইং করবে, আউটপুট কারেন্ট, যেখানে কিনা আমার ভিসিই আউটপুট ভোল্টেজ সুইং করবে। তাহলে এই ভিসিই এবং এই আইসি, এই দুটাকে আরএমএস ভ্যালু যদি আমরা গুণ করি তখন আমরা পাই ভি নট এসি। ইজ দ্যাট ক্লিয়ার? এই ক্লিয়ার না বলা পর্যন্ত তো ছাড়তেছি না তোমাদেরকে। কেউ কি বুঝো নাই স্যার, নাকি? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো দ্যাটস হোয়াট আই মিন। তাহলে আমার এই যে পিআইডিসি বের করা যাবে কুইক ইজিলি, পি নট এসি যেটা বের করেছে। আচ্ছা, এখানে যেটা করছে এই ডিজাইন ইস্যুতে আরবি পরে, এরপরে এই যে পি কিউ যেটা লিখছে এই দুটা মাইনাস করে, দ্যাট ইজ নট দ্য পি কিউ পয়েন্ট, দ্যাটস দ্য পিডি, দ্যাটস দ্য লস অ্যাকচুয়ালি। ওকে, তোমরা এখানে কারেকশন করে রেখো যে দিস দ্য লস পয়েন্ট। এখানে হয়তো সে দেখাইতে চাচ্ছে যে কিউ পয়েন্টে কতটুকু, আমি জানি না কেন লিখছে পি কিউ, বাট দিস ইজ অলওয়েজ কনসিডার্ড অ্যাজ এ লস। যে পিআইডিসি এবং পিআইএসি যেটার পার্থক্য, এই দুইটা লস যেটা আছে লস ক্যালকুলেশন করতে হবে। এখন লস ক্যালকুলেশনের সময় পিআইডিসি যেটা আসে ডিসিসি ইনটু আইসি, আইসির মান এখন আমরা পেয়েছি কোথায়? এই যে এখানে আইসির মান পেয়েছি এই যেখানে ডিসি পয়েন্টে আইসি, আর ভিসিসি এর মান দেওয়া আছে 12 ভোল্টেজ, গুণ করলে আসবে 135 ওয়াট। আর পি অফ এসি যেটা আছে, পি অফ এসি আমরা আগে বের করেছি 48 ওয়াট দেওয়া আছে। তাহলে 48 ওয়াট যদি মাইনাস করি এখান থেকে, এই যে লস 87 ওয়াট, এইটার কথা বলতে গিয়ে তখন এতগুলো কথা বললাম যে হিট সিঙ্ক ইজ নিডেড ফর দ্যাট। এই লসটা কোথা দিয়ে বের হবে? এই লসটা তো আসলে গরম হয়ে যাবে তোমার সিস্টেম। ওকে, তার মানে তুমি যদি একটা এই 87 ওয়াট তুমি ডিজাইন করতেছো 48 ওয়াট তোমার পাওয়ার অ্যাম্প, আর তোমার 87.7 ওয়াট আসতেছে তোমার লস। চিন্তা করছো তুমি? তাই তুমি হিট সিঙ্ক যদি না দাও, তুমি এটা অন করার সাথে সাথে 1 মিনিট পরে দেখবা যে তোমার আইসি গন, পুরো এখানে শর্ট সার্কিট হয়ে গেছে। ওকে, সো দ্যাটস ওয়াই ক্লাস এ অ্যাম্পলিফায়ার যখন ডিজাইন করি আমাদের এই পরিমাণ এই পাওয়ার আসলে কিভাবে হ্যান্ডেল হবে ইন দ্য হিট সিঙ্ক, দ্যাট ইজ এ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমরা এখানে, আমি নিজেও অনেক ফেস করেছি এগুলো। দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু সে ইউ অল দ্য টাইম। আমি যখন আমরা ব্যাচেলার কোর্সে পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা হিট সিঙ্ক নিয়ে পড়ি নাই। আমি এই জন্য যখন মাস্টার্সে গিয়ে পিএইচডি গিয়ে যখন এগুলো ডিজাইন করতে বসলাম, তখন দেখলাম যে আরে সাংঘাতিক অবস্থা। আমি যে ডিজাইন করতেছি সিমুলেশনে তো হিট সিঙ্ক নাই, সিমুলেশন দেখাচ্ছি যে সার্কিট ইজ ওকে, কিন্তু যখনই আমি ডিজাইন করতেছি বারবার পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন লেটার অন আমি যখন যে আমার সুপারভাইজারকে দেখাইলাম, সুপারভাইজারটা আমাকে দেখে হাসতে হাসতে মারা যাচ্ছে, বলতেছে তোমার এটা হিট সিঙ্ক কোথায়? তুমি তো এটা স্বাভাবিক, এটা তো হ্যান্ডেল করতে পারবে না এই পরিমাণ পাওয়ার, যদি তুমি এটা না করো, হিট সিঙ্ক না দাও, কারণ এটা পাওয়ার তখন লস হয়ে যাচ্ছে। উনি ঠিক এইভাবে আমাকে
এখানে তখন আমরা তো গ্রুপ মিটিং হয়, গ্রুপ মিটিং এর মাঝখানে আমাকে অপমান করলো যে তুমি তো কিছুই জানো না। তো তোমরা জানো ভবিষ্যতে গিয়ে এরকম ফ্যাসিলিটি এইরকম এর ভিতর না পড়ো, হ্যাঁ। এই জন্য হিটসিং এর কথা বারবার বলতেছি যে ইসি হিটসিং মাস্ট বি ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। আচ্ছা, এখানে এফিসিয়েন্সি বের করতে গেলে এই যে পি নট এসি আর পি নট ডিসি যেটা আছে, এই দুটো ক্যালকুলেট করলে দেখো এফিসিয়েন্সি ইজ নাও মোর দেন 35, more than 25%. Okay, so that's a good issue, a good design, high efficiency design. Okay, like also considering the loss গুলোকে হিসাব করার পরে হিসাব করেছে। নাও আচ্ছা, এখন এই আরেকটা যেটা আছে এইটা আহ, এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে পিডিসি যেটা বের করেছি একইভাবে ডিসিসি এবং আইসিকিউ, এবং পিএসি যেটা বের করেছি এসির ক্ষেত্রে একইভাবে পিএসি ইজ ইকুয়াল টু আমরা যে ভিসিসির মান যদি দেওয়া থাকে সেম ইকুয়েশন ইজ সেম। দেখো ভিসিসি যেটা আছে পি নট এসি, এইটা আমরা পেয়েছি ওই যে ভিসিসি স্কোয়ার সরি ভিসিসি স্কোয়ার পিক টু পিক ডিভাইড বাই 8 অফ আরসি। আর পি অফ ডিসি যেটা পেয়েছি পি অফ ডিসি একইভাবে ও আচ্ছা এটা সেম নিয়েছে। যাই হোক, এই ক্ষেত্রে আসলে পিএসসি যেটা আছে এইটাও পিএসসিটা আসবে আমাদের ওই যে ভিসিসি স্কোয়ার ডিভাইডেড বাই এটা পিক টু পিক, খেয়াল রেখো পিক টু পিক ডিভাইডেড বাই 8 অফ আরসি। আর পি অফ ডিসি যেটা আছে এটাও ডিসিটাও যেটা আছে এটা এখানে আছে। এখানে শুধু একটা এক্সট্রা প্রপার্টি আছে, এবং দিস ইজ আমরা যখন ওই পড়াইলাম তখন তোমাদেরকে ফিচার যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে মাচ মোর ওয়াইডলি ইউজ হচ্ছে এই ট্রান্সফর্মার কাপড়, কারণ এইটা দিলে আমাদের অনেক ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশন আমাদের দরকার হয় না। অর্থাৎ আমরা যখন এটা ডিজাইন করলাম তখন দেখলাম যে আরসির ভ্যালু ইজ কামিং ভেরি লো, ওকে, এবং আরবির ভ্যালু যখন আমরা ইজ কামিং অ্যারাউন্ড 100 ওয়াট 100 ওহম। তার মানে বলতে চাচ্ছে যে আসলে তো তোমার রেজিস্ট্যান্স বাড়ায় লাভ নাই, কারণ রেজিস্ট্যান্স যত বাড়াবা তোমার এই যে এই হিট লস এখানে আরো আস্তে আস্তে বাড়বে, ডিসিপেশন পাওয়ার ডিসিপেশন ওখানে মাচ মোর উইল বি দেয়ার, লস উইল বি ইনক্রিজিং। সো রেজিস্ট্যান্স যত কমানো যায় তত আসলে তোমার অ্যাম্পের জন্য ভালো, তোমার এফিসিয়েন্সি বাড়বে। সো এখানে রেজিস্ট্যান্স যদি তুমি কমাইতে চাও তাহলে আউটপুট সেকশনের এই জায়গায় দেখো উই আর রিপ্লেসিং দ্যাট উইথ আ ট্রান্সফর্মার। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ডিসি রেজিস্ট্যান্স পাওয়ার তার ভ্যালু ইজ ভেরি সিম্পল, ভেরি স্মল। এবং নট অনলি দ্যাট, আমরা লোডটাকে যদি এখানে কনসিডার করি তাহলে লোডের জন্য আমাদের লোডের যে রেজিস্ট্যান্সের ভ্যালু সেইটা আসলে ট্রান্সফরমারের এফেক্টটাকে কিভাবে বের হচ্ছে, কিভাবে এফেক্টটা হচ্ছে ওইটাকে আমরা যদি এখানে জানতে পারি ক্যালকুলেশনে, তাইলেই কি করা যাবে, ডিজাইন করা যাবে। আর বাকি সমস্ত ক্ষেত্রে একই, অর্থাৎ পিআই ডিসি যেটা আছে বিসিসি আইসি কিউ, পি নট এসি যেটা আছে বিসিসি বাই 8RC। ওকে, সো আমাদের এই জন্য that's why we are putting it as a class A amplifier. All the equations are same except for the one new property. কি property দেখো, যখন আমরা এই যে V1 এবং V2 একটা ট্রান্সফরমারের প্রাইমারি সাইড ভোল্টেজ সেকেন্ডারি সাইড ভোল্টেজ, তার সাথে টার্ন রেশিওর সাথে কিভাবে সম্পর্ক, V2 by V1 equal to N2 by N1। কারেন্টের সাথে কি সম্পর্ক, অপোজিট, তার মানে I2 by I1 equal to N1 by N2। তার মানে আমাদের এই ট্রান্সফরমারের ভেতরে পাওয়ারের হ্যান্ডেলিং এ কোনো অসুবিধা হচ্ছে না, পাওয়ারটা সে কনস্ট্যান্ট ধরে রাখতেছে। ইনপুট সাইডে যে পাওয়ার আমার হ্যান্ডেল হবে আউটপুট সাইডে সে ওইটাই পৌঁছায় দিবে। সো এটা নিয়ে পাওয়ারের কোনো এখানে আমাদের লস বা পাওয়ারের এখানে কোনো ব্রেকডাউন এই ধরনের কোনো কিছু নাই। সো উই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। নাও আমরা যদি রেজিস্ট্যান্স কে ক্যালকুলেট করি, যে আমাদের এখানে তো সেকেন্ডারি সাইডে আমরা এখানে লোড দিচ্ছি, এটা লোড, এই পাশে আমরা লোডকে কানেক্ট করছি, তাহলে লোড যদি এই পাশে থাকে তাহলে আমার এই পাশে রেজিস্ট্যান্সটা কত হবে, আরসি রেজিস্ট্যান্সটা কত হবে, কারণ আরসি রেজিস্ট্যান্সটা দরকার হবে যে আইসি কতটুকু হবে, এবং আইসিটা আসলে ডিপেন্ড করবে যে আমি এখানে পাওয়ার হ্যান্ডেলিং করতেছি কিভাবে। এই মাত্র আমরা অঙ্কটা দেখলাম, এক ধরনের একটা অঙ্ক দেখলাম। দ্যাট ইজ ওয়াই আমরা আরএল এবং এই পাশে যে একটা রেজিস্ট্যান্স আরসি, এই আরসি আর আরএল এর আমরা একটা রেশিও আগে বের করতে চাচ্ছি। দ্যাট ইজ ওয়াই আমরা এই ইম্পিডেন্স ট্রান্সফরমেশনে আরএল লোড সাইড এবং এই যে ইনপুট সাইড যেটা দেখাচ্ছে আরএল ড্যাশ ইনপুট অফ দিস ট্রান্সফরমারের এই পাশে তার যে রেজিস্ট্যান্স রেশিও তার একটা আগে রেশিও নিলাম, এবং রেশিও নিয়ে দেখলাম যে আরএলটা আসতেছে সেকেন্ডারি সাইডে এই জন্য R2 বললাম, আরএল ড্যাশটা আসতেছে প্রাইমারি সাইডে, সো এটাকে R1 দিয়ে ডিফাইন করলাম। নাও R2 ইজ নাথিং বাট V2 বাই I2, R1 ইজ নাথিং বাই V1 বাই I1। আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে V2 ইন্টু I1 ডিভাইডেড বাই V1 ইন্টু I2।
এখন V2 বাই V1 এই যে এভাবে আলাদা আলাদা করি, আর I1 বাই I2 বোথ আমরা ট্রান্স রেশিও দিয়ে নাম্বার অফ রেশিও দিয়ে ট্রান্সফর্মার রেশিও যেটা আছে এই রেশিও দিয়ে আমরা রিপ্লেস করলাম, যেটা কিনা V2 বাই V1 is equal to N2 by N1, I1 by I2 is equal to N2 by N1, which is giving you exactly the square of this term. Now this one is very much convenient যে আমরা যদি লোডের রেজিস্ট্যান্স জানি, লোডে আসলে কি পরিমাণ রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি, ওই রেজিস্ট্যান্সের মান যদি জানা যায় তাহলে আরসি এটাকে আমরা ডিজাইন করতে পারবো। আমরা প্রাইমারি সাইডে কি পরিমাণ এফেক্টিভ আমার রেজিস্ট্যান্স আছে, কি পরিমাণ রেজিস্ট্যান্স এখানে অ্যাক্টিং অন দেয়ার, that resistance can be obtained, and RL dash is giving you only by knowing the trans ratio. That's why most of the class A amplifier তোমরা যদি if you look into the inside, তাহলে ইনসাইডে দেখবা এরকম একটা চোখ ট্রান্সফর্মার আছে এরকম, ওকে, ইয়েলো কালার দিয়ে ট্যাপ করা এরকম একটা ট্রান্সফর্মার আছে যেটা 4টা পিন আছে, দ্যাটস আ ট্রান্সফর্মার, ওকে। এবং এই ট্রান্সফর্মারে আসলে ওই আরসি এবং আরএল লোড সাইডে আসলে কি পরিমাণ যাবে তার একটা ট্রান্স রেশিও সেট করে দেওয়া আছে, এন্ড দিস ভেরি গুড। কারণ আমরা আমাদের এই তোমার এই ইয়ে নিয়ে চিন্তাই করতে হচ্ছে না, আমাদের এই যে ইম্পিডেন্স নিয়ে চিন্তা করতে হচ্ছে না যে আমার ইনপুট সাইডে কতটুকু নিলাম, আউটপুট সাইডে কিভাবে, এটা তো আরেক বিষয় চলে যাচ্ছে। সাধারণত লোড যদি কানেক্ট করি এসিতে আমরা দেখি যে একটা রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স তার সাথে প্যারালাল আসে। তোমরা যখন পড়ছো আসলে এই জন্য নিয়ে আসলাম, ওই যে যখন তোমরা ট্রান্সফর্মার, সরি নট ট্রান্সফর্মার, তোমরা যখন পাওয়ার অ্যাম্পলিফায়ার বা বিজেটি ইন এসি অ্যানালাইসিস করছো, বিজেটি ইন এসি অ্যানালাইসিস করছো, তখন দেখছো যে লোড রেজিস্ট্যান্স দিলে এটার একটা বড় একটা এফেক্ট আসে। তো তখন ওইগুলো আবার হিসাব করতে হয় না এখানে, হ্যাঁ। সিরিজ ফেড যদি হয় ট্রান্সফর্মার কাপড় সিরিজ ফেড ক্লাসে, তাহলে এই ক্ষেত্রে তখন আমাদের এটা হিসাব করতে হয় না, এটা অটোমেটিক উই ক্যান রিমুভ ইট বাই কনসিডারিং দ্য ট্রান্স রেশিও। যেমন এটা একটা এক্সাম্পল দিয়েছে যে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স ফর 15:1 ট্রান্সফর্মার কানেক্টেড টু 8 ওহম লোড। স্যার এত কম ওহম লোডের কোনো কিছু আছে কিনা? যত রকম স্পিকার আছে তোমরা দেখবে যে স্পিকারের ভেতরে ওই স্মল অ্যামাউন্ট অফ, যত স্মল অ্যামাউন্ট অফ ইয়ে আছে, স্পিকার যদি বড় হয় তাহলে তার রেজিস্ট্যান্সের মান বড় হয়। দেখবা যে 2 ওহমের রেজিস্টার, 2 ওহমের স্পিকার আছে, যে স্পিকার তার হয়তো সে এক্সপেরিয়েন্স করছে 2 ওহম অফ দ্য রেজিস্ট্যান্স, ওকে। যত বড় হবে স্পিকারে তত আমার ওই যে এটার মান বাড়বে। 16 ওহম যেটা স্পিকার হবে, দ্যাট 16 ওহম স্পিকার ইজ ভেরি বিগ, তার তো হ্যান্ডেলিং, পাওয়ার হ্যান্ডেলিং করার ক্ষমতা আছে 300 ওয়াট, ওকে। সো ইউজুয়ালি দ্য স্পিকার, দ্যাটস ওয়াই তোমাদের এই যে ট্রান্সফর্মার কাপল ক্লাস এ অ্যাম্পলিফায়ার এটার কথা বলছিলাম যে মোস্টলি তোমরা এই অডিও অ্যাম্পলিফায়ার এগুলো ইউজ হয়, কারণ অডিও অ্যাম্পলিফায়ারে আমরা স্পিকার গুলোর সাইজ বা স্পিকার গুলোর রেশিও এগুলো চিন্তা করি শুধুমাত্র তার অ্যাক্রস রেজিস্ট্যান্স দিয়ে, হ্যাঁ, যে এত ওহমের রেজিস্ট্যান্স দেন, দোকানে গিয়ে বললে হবে যে আমাকে 8 ওহমের স্পিকার দেন, হ্যাঁ, বা 16 ওহমের স্পিকার দেন, তাহলে তোমাকে দিবে। হ্যাঁ, সাইজ বললে, ডাইমেনশন বললে, ওয়াট বললে হয়তো বুঝবে না এরা। সো দ্যাটস ওয়াই যে এই 16 ওহম যদি হয় তাহলে তার প্রাইমারি সাইডে আসলে কতটুকু হয়, হ্যাঁ, তাহলে প্রাইমারি সাইডে যদি এফেক্টিভ যতটুকু হবে ওইটার উপর ডিপেন্ড করবে যে আমার কালেক্টর কারেন্ট কতটুকু তুমি সুইং করতে পারতেছো, ওকে। আচ্ছা, এই রিলেটেড এইখানে একটা খুব চমৎকার একটা ম্যাথ আছে, এই ম্যাথটা যদি তোমরা না করো তাহলে অর্ধেক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের থাকবে না, বারবার বলতেছি। এই ক্লাস এই সিরিজ ফেড যেটা বলতেছে, and that math is there, এই যে এই ম্যাথটার কথা বলছি, হ্যাঁ, এই এক্সাম্পলটা তোমাদের পরীক্ষায় আসবে কিনা আমি জানি না, নাও আসতে পারে। এক্সাম্পল 12.4, ওকে। এই দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ, ফর ইয়োর ডিজাইন, ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং, ফর ইয়োর ক্যালকুলেশন, ওকে। যে আমরা যখন সিরিজ ফেড করছি N1 বাই N2 রেশিও নিয়েছে 3:1, এবং এইখানে তুমি যদি একটু পড়ো, ক্যালকুলেট দ্য এসি পাওয়ার ডেলিভার্ড টু এ 8 ওহম স্পিকার, ভেরি মাচ প্র্যাকটিক্যাল এক্সাম্পল ফর দ্য সার্কিট, ওকে। একটা সার্কিট দিয়েছে, যেখানে সার্কিটটা দিয়েছে ক্লাস এ অ্যাম্পলিফায়ারে। The circuit component value results in a DC base current 6 milliampere. According to the circuit value, ওরা একটা DC analysis করেছে, এবং DC analysis করে DC base current বলছে যে 6 milliampere। তার মানে অপারেটিং যখন হচ্ছে DC, ওই সময় 6 milliampere কারেন্ট DC তে IB কারেন্ট যাচ্ছে। ইনপুট সিগন্যাল VI, তার হয়তো পিক বেস কারেন্ট দেওয়া আছে 4 milliampere। তাহলে সেই ক্ষেত্রে the design is like that, okay.
এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এমিটার স্টেবিলাইজ ডিজাইন নিয়েছে। ওকে, ইউজুয়ালি আমরা কিন্তু এই স্লাইডে কোথাও তুমি এমিটার স্টেবিলাইজ ডিজাইন পাবা না, সমস্ত ক্ষেত্রে কিন্তু কমন বেস। আচ্ছা, সো তোমাদের এটা বললাম কেন, বললাম যে তুমি যখন বেস ডিজাইন করবা, পিসি ডিজাইন করবা, তখন তোমার এটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এমিটার স্টাবলিশ, এটা কিন্তু এই মোমেন্টে দেখো মনে হচ্ছে যে ভোল্টেজ স্টেবিলাইজ, সরি ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। ওকে, সো এটা এই পাশে যদি ইনপুট সাইডে তুমি যদি আরসি রেজিস্ট্যান্স এফেক্টিভ ওই যে আরএল ড্যাশ রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করো, আরএল ড্যাশ রেজিস্ট্যান্স দিয়ে ডিজাইন করো, তাহলে তোমার এই পাশে ডিজাইন করতে হবে, কিউ পয়েন্ট অ্যানালাইজ করতে হবে বাই কনসিডারিং দ্য ভোল্টেজ ডিভাইডার বায়াসিং। দ্যাটস ওয়াই এখানে যেটা করছে, এটা অলরেডি এই লোড লাইন অ্যানালাইসিস করে তোমাকে দিয়ে দিছে এবং বলে দিছে যে 6 মিলি অ্যাম্পিয়ার এইটার জন্য তোমার আসলে এই ট্রান্সফর্মার কাপড় এটার ভিতরে পাঠাচ্ছি, তার জন্য আমরা এই লোড লাইনটা পাচ্ছি। এবং এই লোড লাইনে এই যে দেখো এই গ্রাফ যেটা আছে, অবশ্যই দিস ওয়ান ইজ ইউর এসি লোড লাইন, এবং এসি লোড লাইনে ওখানে ভ্যালু দিয়েছে আমার ভিসি দেওয়া আছে 10 ভোল্টেজ, তার মানে আমি জানি যে ভিসি কিউ ইজ 10 ভোল্টেজ, এবং 6 মিলি অ্যাম্পিয়ার যেটা অপারেটিং পয়েন্ট, এই অপারেটিং পয়েন্টের জন্য আইসি কিউ পয়েন্টে সে পেয়েছে 140। তাহলে আরসির মান বের করলো যে এফেক্টিভ আরসি কত হবে। আমরা জানি আরএল ড্যাশ ডিভাইড বাই আরএল ইজ ইকুয়াল টু N1 বাই N2 স্কোয়ার, তাহলে N1 বাই N2 নিয়েছে 3:1, তার মানে এই পাশে উপরে 3 এখানে 1, তাহলে 3:1 যদি হয় তাহলে আমরা এখানে আরএল ড্যাশ ইফেক্টিভ রেজিস্ট্যান্স পাচ্ছে সে 72, তার মানে 72 আরএল যদি হয় আর ভিসি যদি 100 হয়, 100 বাই 72 করলে আমার 140 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি আসতে হবে। ওকে, অপারেটিং পয়েন্টের কাছাকাছি আসতে হবে। তার মানে আমি এই এই সেকশনটা ডিজাইন ইস্যুতে তার কোনো প্রবলেম নাই, ডিজাইন ইস্যু উইল বি ওয়ার্কিং অন দেয়ার। এবং আইসিই কিউ পয়েন্টে বলছে যে এই 140 থেকে আরো 140 অর্থাৎ 280 মিলি অ্যাম্পিয়ারের তার একটা ফ্লাকচুয়েশন হবে। ওকে, এরকম বলতে চাচ্ছি যে এই ভেতরে আমরা এই এটা পাবো, আইসি কিউ পয়েন্টটাকে পাবো। আচ্ছা, এই জন্য আমার অপারেটিং পয়েন্ট যেখানে নিচ্ছে এখানে 280 থেকে সে শুরু করেছে, যে ম্যাক্স পয়েন্ট 280, এবং 280 থেকে সে যতটুকু ভিসিসি ইকুয়াল টু, যখন আমরা 0 ধরেছি ভিসিসি ইকুয়াল টু যেমন ডিসি কিউ পয়েন্টে দিয়েছে এই পয়েন্টটা 10 ভোল্টেজ ভিসি কিউ পয়েন্ট, তার মানে আমি জানি যে ভিসি কিউ পয়েন্ট আসবে ভিসিসি বাই 2 পয়েন্টে, তার মানে ভিসি ম্যাক্স যেটা আসবে সেটা আসবে 20। এই জন্য এই দুইটাকে আমরা ইন্টারসেক্ট করলাম, তখন এসি অ্যানালাইসিস পয়েন্ট পেলাম। এই এসি অ্যানালাইসিস পয়েন্টে আইবি গ্রাফ অনুযায়ী আইবি 2 মিলি অ্যাম্পিয়ারটাকে কনসিডার করেছে কাট অফ, এবং এই যে আমার যেটা যেখানে আমার স্যাচুরেশন পয়েন্ট ম্যাক্সিমাম হয়েছে অপারেটিং এসি লাইনের ক্ষেত্রে, তাহলে এইটাকে তখন নিয়েছে দিস ইজ দা স্যাচুরেশন পয়েন্ট। এখন স্যাচুরেশন পয়েন্ট থেকে কাট অফ পয়েন্টে ভিসি ম্যাক্স বাই ভিমিন বের করা যায়। স্যাচুরেশন পয়েন্টের এই পয়েন্ট থেকে, হ্যাঁ এই যে এইখানে স্যাচুরেশন পয়েন্ট আছে, এইখান থেকে এই যে কাট অফ পয়েন্টের এই পর্যন্ত, এখান থেকে আমার আইসি ম্যাক্স এবং মিন পাওয়া যায়। তাহলে এই দুটো পয়েন্ট থেকে তখন আমরা আইসির পিক টু পিক ভ্যালু এবং ভিসি পিক টু পিক ভ্যালু বের করতে পারি। তাহলে এই গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে এতক্ষণ যা বললাম, ওইখানে এই জিনিসটা এখানে অ্যানালাইসিস করা, হয়তো অ্যানালাইসিস করে নেই, বাট গ্রাফটা দিয়ে আসলে দেখাচ্ছে যে আমরা আসলে কিভাবে বের করি। এবং এসি অ্যানালাইসিসে পি নট এসি যদি এখন বের করতে হয়, তাহলে ওই যে ভিসি আরএমএস আইসি আরএমএস ডিভাইডেড বাই 8, বা যদি ভিসি আরএমএস বাই 8 আরসি বলতাম, তাহলে এখান থেকে এটা বের করা যেত। তাহলে ওই অনুযায়ী আমরা এখন বের করলাম যে পি নট এসি এখন বের হচ্ছে 0.477 ওয়াট। এই মোমেন্টে যদি আমি পিআই ডিসি খেয়াল করো, পিআই ডিসি তে কিন্তু আমি ভিসিসি পেয়েছি 10, আর ভিসিই কিউ পয়েন্টে আইসি পেয়েছি আমি 140। তার মানে পি আই ডিসি যদি আমি কনসিডার করি, তাহলে ডিসি আসবে এখন এই 10 ভোল্টেজ মাল্টিপ্লাইড উইথ 140 মিলি অ্যাম্পিয়ার, 140 মিলি অ্যাম্পিয়ার, তার মানে ইজ কামিং অ্যারাউন্ড 1.4 ওয়াট, 1.4 ওয়াট। ওকে, প্র্যাকটিক্যালি চিন্তা করলে 1.39 ওয়াট। আচ্ছা, তাহলে আমার ওই 1.4 ওয়াট আর এখানে আছে পি নট এসি, এফিসিয়েন্সি কত আসে? এফিসিয়েন্সি আসে পি নট এসি ডিভাইডেড বাই পিআইডিসি, তার মানে আমার 0.477 ডিভাইডেড বাই 1.4, তাতে করে আমার যত আসে, তাতে করে আমার আসবে অ্যারাউন্ড, তোমরা বের করে দেখো, 0.477 ডিভাইডেড বাই 1.4, সো ইটস অ্যারাউন্ড 34%।
তার মানে আমার এফিসিয়েন্সি এখন 34% ইজ দেয়ার। তো এফিসিয়েন্সি 34% ইজ দেয়ার। স্যার নেক্সট একটার সময় একটা ক্লাস ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইয়েস, আমি ভুলে যাই আসলে ক্লাস শুরু করলে। আমি সো সরি। আই এম ভেরি হ্যাপি। দেখো 34 স্টুডেন্টস আর দেয়ার। ইন ক্লাসে আমি কোনোদিন এই 34 স্টুডেন্ট কখনোই পাইনি। তো আমার থাকবে, সাজেশন থাকবে যে তোমরা তো নেক্সট ক্লাসে আসবে। একটাই ক্লাস আছে মিডের পরে, যেন সবাই একটু করো। সেকেন্ড কুইজটা স্যার। সেকেন্ড কুইজটা ওই যে দুইটা জিনিসের উপর তো, একটা হচ্ছে অপেপ আর নন সরি অসিলেটর এবং নন আইডেলিটির উপর। তোমরা হচ্ছে সেকশন স্যার অসিলেটর আর পাওয়ার অ্যাম্পলিফায়ারের উপরে ছিল না সেকেন্ড পিসটা? না না, নন আইডিয়ালিটি বোধহয়, নন আইডিয়ালিটি নেই। আচ্ছা আচ্ছা। নন জি আইডিয়ালিটি জি স্যার, জি স্যার। নন আইডিয়ালিটি আর আজকের ক্লাস তো আসলে অনেস্টলি বলছি যে তোমরা যদি মানে স্লাইড দেখে পড়ো আজকের ক্লাস, তাহলে পরীক্ষায় তো ভালো করবা ইনশাল্লাহ। কারণ পরীক্ষায় স্লাইডের ভিতরে মাত্র 2টা ইকুয়েশন আছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু যা পড়াইলাম 2-3টা ইকুয়েশনে সলভ করা যাবে, বুঝছো? কিন্তু তোমরা যদি এটা রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন মাথায় রেখে না করো, তাইলে কিন্তু মানে ভুল হবে আর কি। আমার পুরো ক্লাসটা নেওয়াই ব্যর্থ হবে আজকে। এতগুলা মানে টাইম দেওয়া কোনো লাভ হবে না। এগুলো যদি তোমরা ভুলে যাও তাহলে অসুবিধা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকো। তোমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে হ্যাঁ? তাহলে কুইজ স্যার। নেক্সট ক্লাসে কুইজ। কুইজটা হবে? স্যার প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ, এই তো নিলাম। এই 34 জন প্রেজেন্ট আছে আজকে। অনলাইন থেকে নিয়ে নেবেন? অনলাইন থেকে নিব না, 34 জনকে প্রেজেন্ট দিয়ে দিব। আর বাকি যারা আসে না, রেগুলার যারা অ্যাবসেন্ট থাকে তাদেরকে অ্যাবসেন্ট দিয়ে দিব। ও আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে আচ্ছা, আসসালামু স্যার। আলাইকুম। আসছি কিন্তু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।